হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এসিপি এর এই পুরো জার্নির ইংরেজি পার্টের আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তোমাদের এইচএসসি গ্রামার অথবা ফার্স্ট পেপার এবং রিটেন এই তিনটা অংশের যতগুলো টপিক রয়েছে সবগুলোকে যতটুকু সহজভাবে সম্ভব এবং গুছিয়ে এমনভাবে তোমাদেরকে পড়িয়ে দিব যেন তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার মধ্যে তোমরা প্রশ্নগুলোকে দেখলেই তোমরা সহজে উত্তর করে ফেলতে পারো। পাশাপাশি আমরা এইচএসসি ফার্স্ট পেপার বইটাকে এবং গ্রামারের টপিকগুলোকে এতটাই স্ট্যান্ডার্ড দিয়ে পড়ানোর চেষ্টা করবো যে তোমরা যেন অ্যাডমিশনে যখন পরীক্ষা দিবা ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যেন কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব অথবা মডিফায়ার অথবা ন্যারেশন এই প্রত্যেকটা টপিক যেন তোমরা খুব সহজে এখন থেকেই যেন অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে নিজেদেরকে প্রস্তুত করতে পারো, তার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এই ক্লাসগুলোতে। সবাই আজকের ক্লাসে একটু যুক্ত হয়ে যাও এবং তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে আজকে ক্লাসটাতে একটু মেনশন করে দাও, যেন সকলে মিলে আমরা আজকে এইচএসসির ইংলিশের যেই ব্যাপারটা রয়েছে আমরা যেন সেটাকে সুন্দরভাবে শেষ করতে পারি। আজকে আমরা মডিফায়ার নিয়ে প্রথম পর্বে আলোচনা করব। এটার দুইটা ক্লাস হবে। একটাতে আমরা আলোচনা করবো প্রি মডিফায়ার নিয়ে, আর দ্বিতীয় লেকচারে আলোচনা করব পোস্ট মডিফায়ার নিয়ে। এবং এই দুইটা ক্লাসের মাধ্যমে মডিফায়ার সম্পর্কে যত ধরনের প্রশ্ন আমাদের কলেজের পরীক্ষায় অথবা টেস্ট পরীক্ষার মধ্যে অথবা আমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে তার সকল কিছুকে গুছিয়ে ভেঙে ভেঙে উদাহরণ সহ বিগত বছরের প্রশ্নের সমাধান সহ আমরা শেষ করব। তাই বুঝতে পারছো আমরা দুইটা ক্লাসের মধ্যে যেহেতু মডিফায়ার মতো একটা টপিককে বুঝে বুঝে শেষ করব, তাই তোমার বন্ধুরা যদি এই ক্লাসটা করতে পারে তাহলে তোমার বন্ধুরা কিন্তু উপকৃত হতে পারবে। তাই আমি চাইবো তোমরা একটু ক্লাসটিতে তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবে এবং তাদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? আমরা এখনই আলোচনা কিন্তু শুরু করে দিব। তোমরা আমরা 1 মিনিট টাইম নিচ্ছি। ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা 24 ঘন্টার মধ্যে রেকর্ডের আকারে পাবা। অর্থাৎ কোনো ক্লাস যদি তোমার মিস হয়ে যায় বা তুমি যদি আরও একবার দেখার প্রয়োজন বোধ করো তাহলে তুমি ইউটিউবে অথবা আমাদের বন্দি পাঠশালায় পেজের মধ্যে তোমরা এগুলো পাবা। যেহেতু পেজের মধ্যে আমাদের প্রতিনিয়ত অনেক কিছু আপলোড হতে থাকে তাই পাওয়াটা বেশ কঠিন। তাই তোমরা এসিপি বা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা এটা লিখে যদি সার্চ করো ইউটিউবে তাহলে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাও পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে সবাই একটু মেনশন করে দিয়েছো আশা করি, বাকিদেরকে জানিয়ে দিয়েছো। তোমরা আর্টস কমার্স সায়েন্স যেই গ্রুপেরই হও না কেন আজকের ক্লাসটা কিন্তু সকলের জন্যই ইম্পর্ট্যান্ট। ওকে, আমি একটু দেখে নিচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু ভাইকে জানাও, হ্যাঁ, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো এবং ক্লাসের সব কিছু ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, সবকিছু আশা করছি ঠিক আছে, রাইট? তোমরা একটু ভাইকে জানাইও যে আমার সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিক আছে কিনা, মানে তোমরা ক্লাস করতে পারছো কিনা ভালো মতো। ওকে, ঠিক আছে, রাইট? ওকে, ভালো মতো ঠিক আছে, সাউন্ড সাউন্ড ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে সবাই একটু জানাও তোমাদের ইংলিশের কি অবস্থা। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো তোমাদের ইংলিশের অবস্থা কি? তোমরা অনেকেই দেখি আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আমরা সচরাচর বাংলা অথবা পৌরনীতি, অর্থনীতি বা অন্যান্য সাবজেক্টগুলোতে আমরা মোটামুটি কিন্তু সময় দিয়ে থাকি, বাট ইংলিশের ব্যাপারটা যখন আসে তখন আমরা কিছুটা পিছপা হয়ে যাই। এটা বড় একটা কারণ হচ্ছে অ্যাজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ, ওই জায়গাটাতে আমাদের একটা ভয়ের জায়গা থেকে যে অ্যাজ ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ সো ইট ইজ মাচ মোর ডিফিকাল্ট দ্যান দ্য আদার সাবজেক্টস। সো ওই যে ব্যাপারটা অন্যান্য সাবজেক্টের চেয়ে বেশি কঠিন এই ব্যাপারটা, এই কনসেপ্টটা আমাদের মধ্যে শুরু থেকেই ঢুকে গেছে, যার জন্য আমরা প্রথম থেকে পিছিয়ে যাই। আসলে এটা হয়তো কঠিন, এটা হয়তো পারবো না, এটা হয়তো অন্য অনেক কঠিন জিনিস। সো ওই জায়গাটায় তোমার যদি একজন ভালো মেন্টর, ভালো টিচার যদি তোমাকে ওই জিনিসগুলোকে গুছিয়ে বুঝিয়ে বাংলা অর্থ সহ বিশ্লেষণ করে বুঝিয়ে দেয় তাহলে ব্যাপারটা বেশ সহজ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা আজকে সেই কাজটাই করব। আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে গুছিয়ে তোমাদেরকে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবকিছু বুঝে ফেললাম, আমরা তাহলে ক্লাসটা শুরু করছি, চলো। আচ্ছা, আমরা প্রথম আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে মডিফায়ারের অংশ নিয়ে। চলো আমরা শুরু করছি আমাদের আলোচনা, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, তোমাদের এই পুরো জার্নিতে আমি তোমাদের সাথে আছি, তোমাদের মানিক ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, গ্র্যাজুয়েশন শেষ, বর্তমানে মাস্টার্স চলমান আমার।
আচ্ছা, আমরা মডিফায়ার যদি আমরা ফুল সিলেবাসে পড়াশোনা করি, এটা ফুল সিলেবাসে সাজানো হয়েছে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, ওকে, আমাদের 9 নং প্রশ্নে আসবে। মোট 10টা গ্যাপ থাকবে একটা প্যাসেজের মধ্যে এবং মার্ক থাকবে হচ্ছে আমাদের 5। অর্থাৎ আমরা আজকের ক্লাস এবং 2 নাম্বার পর্ব, এই দুইটা ক্লাসের মাধ্যমে আমরা এই 5 মার্ক অর্জন করা শিখব, ঠিক আছে? আর এটা যদি শর্ট সিলেবাস পরীক্ষা হয় তাহলে প্রশ্নটা একটু আগায় যাবে, কারণ তখন তোমাদের টপিকই হবে 9টা মাত্র। আচ্ছা, তাহলে আমরা বেসিক জিনিসটা বুঝলাম যে মডিফায়ার আমাদের প্রশ্নে ফুল সিলেবাসে প্রশ্ন হলে 9 নম্বরে আসবে, আদারওয়াইজ একটু আগায় যাবে। আর গ্যাপ হচ্ছে 6টা, আর প্রশ্ন হচ্ছে আমরা মার্ক পাবো 5 মার্ক। এখন প্রশ্নটা কিভাবে আসে, হ্যাঁ, ইংরেজিতে মোটামুটি সবই দেওয়া হয়, কিন্তু পুরোপুরি পারি না, হ্যাঁ, এটা আসলে কঠিন ব্যাপার, পুরোপুরি অর্জন করাটাই আমাদের কঠিন। আচ্ছা, আমরা একটা ডেমো কোয়েশ্চেন দেখি যে আমাদের এইচএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষার মধ্যে আসলে প্রশ্নটা কেমন আসে। হ্যাঁ, আমি যদি প্রথমেই খেয়াল রাখবা, তুমি যে কাজটা করতে যাচ্ছ এই কাজটা সম্পর্কে যদি তুমি আগে থেকে একটা ধারণা না রাখো যে যেটা প্রবলেম সলভ করতে যাচ্ছি বা পরীক্ষায় যে জিনিসটা আসবে এটা আদতে কেমন দেখতে, ওই ব্যাপারটা তোমার সবার আগে জানা উচিত যে প্রশ্নটা কেমন। এটা একটা ডেমো কোয়েশ্চেন। এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন, অর্থাৎ টেলিভিশন নিয়ে একটা প্যাসেজ। এখানে এই প্যাসেজটার মধ্যে মোট এ থেকে যেই পর্যন্ত 10টা গ্যাপ দেওয়া আছে, রাইট? কয়টা? 10টা আমাদের গ্যাপ দেওয়া আছে। তাহলে এই 10টা গ্যাপের মধ্যে খেয়াল করো, প্রত্যেকটা গ্যাপে একটা করে তোমাকে কি দেওয়া আছে, একটা করে গ্যাপের মধ্যে তোমাকে সুন্দর করে তথ্য দিয়ে দিছে, অর্থাৎ তোমাকে একটা ইন্ডিকেটর দিয়ে দিছে। এই যে ইন্ডিকেটরটা, এটাই হলো আমাদের উত্তর করার সবচেয়ে বড় মূল মন্ত্র। তাহলে আমি এই যে এ নাম্বার দেখা একটা ইন্ডিকেটর, বি নাম্বার আরেকটা ইন্ডিকেটর, সি নাম্বার আরেকটা ইন্ডিকেটর, তার মানে আমাকে কোনো এক্সাক্ট ওয়ার্ড দেয় নাই, আমাকে এক্সাক্ট পার্ট অফ স্পিচ দেয় নাই, কিন্তু আমাকে বলে দিছে, ইন্ডিকেট করে দিছে যে তুমি এমন একটা জিনিস বসাও, তুমি এমন একটা জিনিস বসাইতে পারবা, বুঝছো? এই যে ইন্ডিকেটর অথবা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে বিবেচনা করে আমরা অ্যান্সারগুলো করব। ওকে, এক নম্বরের ব্যাপার গেল। তাহলে প্রশ্নটা বুঝলাম, আমাদের পুরা প্যাসেজটা চিন্তা করে বাংলা বুঝে সুন্দরভাবে ইন্ডিকেটর অনুযায়ী আমরা 10টা এখানে ওয়ার্ড বসাবো। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, হ্যাঁ, যে অ্যান্সারগুলো যখন লিখবো সেগুলো কি সকলের সেম হবে, নাকি এগুলো ভ্যারি করবে, নাকি ভ্যারিয়াস হতে পারে? খেয়াল করো, ধরো তুমি একটা জায়গার মধ্যে অ্যান্সার দিলে হচ্ছে বিউটিফুল, ওকে, এখন এই বিউটিফুলের জায়গায় যদি তোমার কোনো বন্ধু যদি নাইস লিখে বা অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড লিখে, তাহলে সেটা কি ভুল হবে, নাকি প্রত্যেকের অ্যান্সার একটাই হতে হবে? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রত্যেকের প্রশ্ন কি সিমিলার হবে, প্রত্যেকের উত্তর কি সিমিলার হবে, নাকি চাইলে উত্তর ভ্যারিয়াস হতে পারে? এটা উত্তরটা আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো। যেমন ধরো বলছে কি, একটা প্রশ্ন চিন্তা করো, television has become the most common and dash source of entertainment of the dash world. Okay, আচ্ছা, কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন কোনটা বলো তো? ড্যাশ সোর্স, তাই তো? আচ্ছা, তাহলে সোর্স কি? সোর্স হচ্ছে একটা নাউন, খেয়াল করো, বুঝো। তাহলে বলছে এই যে নাউনকে প্রি মডিফাই করতে, মাথায় রাখতে হবে নাউনকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ। সহজ কথায় আমরা এই আলোচনায় বিস্তারিতভাবে আসবো, হ্যাঁ, আমরা এই আলোচনায় বিস্তারিতভাবে আসবো, তবে একটা বেসিক সেন্স দেখাচ্ছি। তাহলে এখন যদি কেউ বলে যে টেলিভিশন হচ্ছে সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট একটা সোর্স, তাহলে আমি এখানে উত্তর দিলাম, কেউ একজন উত্তর দিল ইম্পর্টেন্ট, কেউ একজন উত্তর দিল কি ইম্পর্টেন্ট। এখন আরেকজন যদি বলে না ইম্পর্টেন্ট না, এটা গুরুত্বপূর্ণ না, বরং এটা হচ্ছে ইউজফুল একটা সোর্স। কি ইউজফুল মানে উপকারী, তাই ইউজফুল দিলে কি ভুল হবে বলো তো? না, উত্তর হচ্ছে না, ভুল হবে না। তার মানে হচ্ছে মডিফায়ারে আমরা একটা অপশনে আমরা এই কিউ কার্ডটা বা কিওয়ার্ডটাকে মেনটেন করে অ্যান্সার করব, বাট উত্তরগুলো ভ্যারি করতে পারে। উত্তর এমন না যে একটা অপশনে একটা শব্দই সকলের ক্ষেত্রে সঠিক। তার মানে ভেরিয়াস অ্যান্সার্স ক্যান বি দ্য রাইট অ্যান্সার্স হিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝলাম, প্রশ্ন কিভাবে আসে, ডেমো কোয়েশ্চেন কিরকম, অ্যান্সার কিভাবে করতে হবে। ওকে, এবার আরেকটা প্রশ্ন আসে যে হাউ টু অ্যান্সার, আমরা অ্যান্সারগুলো কিভাবে করব। হ্যাঁ, আমরা পরীক্ষা খাতায় হাউ টু অ্যান্সার, আমরা পরীক্ষার খাতায় অ্যান্সারগুলো আসলে কিভাবে করতে পারি খেয়াল করো। এখন তুমি কি করবা? তুমি কি পুরো প্যাসেজটা লিখবা পরীক্ষার খাতায়? অবশ্যই না, ডেফিনেটলি না। তোমাকে কি করতে হবে? তোমাকে শুধু এ বি সি দিয়ে, এখানে এ বি সি দিয়ে তুমি শুধু অ্যান্সারটা লিখবা। এখানে এর অ্যান্সার যেটা একটা শব্দ, বি এর অ্যান্সার যেটা হয় একটা শব্দ, সি এর অ্যান্সার যেটা হয় একটা শব্দ।
তার মানে পূর্ণাঙ্গ প্যাসেজ লেখার কোনোই দরকার নাই। তুমি শুধু এ থেকে জেড পর্যন্ত এমন করে যেই গ্যাপের মধ্যে যেই ওয়ার্ডটা বসে যেটা উত্তর হতে পারে সেইটাই আমি শুধু বসাবো। ক্লিয়ার আমার? বলো ভাইকে আমরা প্রশ্ন বুঝছি কিনা। আজকে তোমাদেরকে এমন ভাবে পড়াবো যেই জিনিসটা তুমি হয়তো পড়ো নাই। এমন ভাবে চিন্তা করো তুমি কখনোই পড়ো নাই, তুমি হয়তো 26 ব্যাচ হয় 25 ব্যাচ তোমার পড়া হয় নাই অফলাইনে ওইভাবে বা ক্লাসে পড়া হয় নাই, তুমি এটা নতুন পড়তেছো। আবার 26 ব্যাচ যে ভাই আমাদের তো এখন সেকেন্ড পেপার শুরুই করি নাই, সো 26 ব্যাচে যে বাচ্চারা আছো তোমাদের জন্য এটা বেশ জরুরি। একদম বেসিক সেন্স থেকে আমি শুরু করতেছি। জিনিসটা কি, আমরা মডিফায়ারের মূল আলোচনায় যাওয়ার আগে কিন্তু মডিফায়ার কিভাবে প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার করব, কতটুকু লিখবো, এইটা আমরা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আমরা মডিফায়ার কেমন এই ব্যাপারটা পরে আলোচনা করতেছি, বাট প্রশ্নের ধারা কেমন, উত্তর কিভাবে করব, এইটুকু কি তোমরা ক্লিয়ার হইছো বলো তো ভাইকে? একটু জানাও যে এইটুকু তোমরা ক্লিয়ার হইছো কিনা। এইটুকু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, রাইট? এইটুকু আশা করছি আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় আসি যে মডিফায়ার আসলে কি। হ্যাঁ, আমরা এখন আলোচনা আসবো মডিফায়ার জিনিসটা আসলে কি। খেয়াল করো, যেমন ধরো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এটা পড়বো অবশ্যই। মডিফায়ার অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা। কি বলছে দেখো তো, কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া। কোন একটা ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া, অথবা ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া, এইটুকু হচ্ছে আমাদের মূল কথা। আচ্ছা, এখন আসো এই জিনিসটাকে আমরা একটু বুঝি কি বলছে। যেমন ধরো একটা প্রশ্ন আসলো যে দিস ওয়াজ বা দ্যাট ওয়াজ, প্রশ্ন আসলো কি যে দ্যাট ওয়াজ আ কার। ওকে, তো কি বললো, দ্যাট ওয়াজ এ কার, এটা একটা গাড়ি ছিল, এটা ছিল একটা গাড়ি, রাইট? এখন এই গাড়িটা যে ছিল, একজন প্রশ্ন করতে পারে কোন ব্র্যান্ডের গাড়ি, কেমন রঙের গাড়ি, নতুন গাড়ি নাকি পুরান গাড়ি, তাই না? তাহলে এইখানে কিন্তু কোনো জিনিস ক্লিয়ার করা হয় নাই, তাই না? এখানে শুধু বলছে একটা গাড়ি ছিল। এখন এই যে গাড়ি ছিল, এখন যদি তুমি গাড়ি জিনিসটাকে যদি আরেকটু মডিফাই করো, গাড়ির সম্পর্কে যদি অতিরিক্ত কিছু তথ্য দাও, যে গাড়িটা কেমন ছিল, সাদা ছিল, লাল ছিল, নতুন ছিল, পুরাতন ছিল, হ্যাঁ, বাংলাদেশি ছিল, জাপানি ছিল, তার মানে যে কোনো তথ্য দিয়ে তুমি যদি এই নাউনটাকে, এই কারকে একটা নাউন মাথায় রাখো। কারকে আমরা কি বলি বলো তো? কারকে আমরা পার্ট অফ স্পিচে কি বলবো? এটা হচ্ছে একটা নাউন। কি বলি এটাকে আমরা? এটা হচ্ছে একটা নাউন। কারণ কি, কারণ হচ্ছে এটা একটা যে কোনো ম্যাটেরিয়ালের নাম, হ্যাঁ, যে কোনো বস্তুর নাম। তাহলে এখন এই নাউনটা সম্পর্কে যদি আমি একটা অতিরিক্ত তথ্য অ্যাড করি, তাহলে কি দাঁড়াচ্ছে? যেমন ধরো এটা ধরো একটা 1 নাম্বার প্যাটার্ন, আমি এই জিনিসটাকে 2 নাম্বার প্যাটার্নে কি করলাম যে দ্যাট ওয়াজ আ রেড কার, রেড কার। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমি কি করলাম, এখানে একটা ওয়ার্ড বসাইলাম, সেটা কি, সেটা হচ্ছে আমার এই যে রেড শব্দটা, এইটুকুকে আমরা মার্ক রাখছি। তাহলে এখন চিন্তা করো আগের শব্দটা কি ছিল আমার? কার, রাইট? গাড়ি ছিল, রাইট? এটা হচ্ছে আমার একটা নাউন। তাহলে এই যে শব্দটা কি, আমার একটা নাউন। এখন এই যে রেড শব্দটা কি করছে দেখো তো, যে দ্যাট ওয়াজ আ রেড কার, এটা ছিল একটা কি, লাল গাড়ি। তাহলে এখন গাড়িটা কি স্পেসিফিক হয়ে গেছে না? একটা লাল গাড়ি ছিল। তাহলে এই শব্দটা কি করেছে, সে হচ্ছে এই রেড শব্দটাকে, নাউনটাকে মডিফাই করেছে। মডিফাই মানে কি, মানে হচ্ছে কোনো একটা জিনিসকে বিশেষায়িত করা, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, তাকে তার সম্পর্কে নতুন কিছু বোঝানো, তার সম্পর্কে নতুন কিছু বলা, তাকে কিছু অতিরিক্ত গুণান্বিত করা। তার মানে কোনো একটা, দেখো কি বলছে, যে কোনো একটা শব্দকে, এটা নাউন হতে হবে এমন না, যে কোনো একটা শব্দকে যদি আমরা অন্য শব্দ দিয়ে বিশেষায়িত করি, বড় করি, এটার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়ে এটাকে অতিরিক্ত কোনো কিছু বোঝাই, তাহলে ওই যে অতিরিক্ত জিনিসটা অ্যাড করলাম, ওইটাই হলো একটা মডিফায়ার। তাহলে এইখানে এই যে রেড এবং কার, এই দুটো শব্দের মডিফায়ার কে হবে? কার তো কাউকে অতিরিক্ত তথ্য দেয় নাই, বরং এই রেড শব্দটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, রাইট? তাহলে এখানে এই যে রেড শব্দটা, সে হলো একটা মডিফায়ার, সে কি একটা মডিফায়ার। ওকে, আচ্ছা, এখন ধরো আমি জিনিসটাকে আরেকটু বাড়াইলাম। হ্যাঁ, আমি বললাম যে দ্যাট ওয়াজ আ রেড কার। এখন আমি যদি এটাকে আরেকটু বড় করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে দ্যাট ওয়াজ আ জাপানি রেড কার। ওকে, জাপানি বললাম না, আমি বললাম যে দ্যাট ওয়াজ অ্যান ওল্ড রেড কার।
এটা ছিল একটা পুরাতন লাল গাড়ি, তাই তো? এখন দেখো এইটুকু শব্দের মধ্যে কি করতেছে, এই যে এইটুকুকে যদি আমি মার্ক করি, এখানে কে কাকে মডিফাই করতেছে দেখো তো, যে এই যে কার সম্পর্কে, কার সময় কে কে তথ্য দিচ্ছে, এই যে লাল শব্দ কাকে তথ্য দিছে, এই যে লাল শব্দের কাকে তথ্য দিছে, কার সম্পর্কে। তাহলে কার কি ছিল, একটা কার ছিল একটা নাউন, রাইট? আবার এই যে ওল্ড শব্দ, ওল্ড কাকে বোঝাইছে, পুরাতন লাল নাকি পুরাতন গাড়ি? গাড়িটা পুরাতন, লাল তো আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে। তোমাদের সবাইকে আবার আমাদের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই ক্লাসটা আমরা এই পর্যন্ত এসে, দ্যাট ওয়াজ অ্যান ওল্ড রেড কার, এই জায়গাটাতে এসে ক্লাসটি আটকে গিয়েছিল। সো আমরা এই পার্টটা থেকে আমরা আলোচনা শুরু করব, তারপরে আমরা আলোচনাটা আগাবো। তাই সবাই একটু আবার তোমার বন্ধুদেরকে কষ্ট করে মেনশন করে দাও, কারণ আসলে টেকনিক্যাল ব্যাপারগুলোর হাতে আমাদের হাত থাকে না আসলে, তাই না? সবকিছু ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। আমাদেরকে সাকির বলেছে, অপূর্ব বলেছে কোনো প্রবলেম নেই ভাইয়া, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা ক্লাস ফিরে যাই। হ্যাঁ, তাহলে এইটুকু আমরা বুঝলাম। আমরা তারপরে আলোচনায় আসি, আমরা এইখানে ছিলাম। হ্যাঁ, এইখানে আলোচনাগুলো আমি যেহেতু কিছুটা করে ফেলেছি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছি আমরা, টাইপস অফ মডিফায়ার, মানে মডিফায়ার আসলে কত ধরনের হয়। আমাদের মডিফাই করার যে ধরনটা, সেটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কিছু কিছু শব্দ হচ্ছে মূল শব্দের পূর্বে বসে মডিফাই করে, তাদেরকে আমরা বলেছি প্রি মডিফায়ার। আবার কিছু কিছু শব্দ আছে মূল শব্দটার পরে বসে মডিফাই করে, তাকে আমরা বলেছি পোস্ট মডিফায়ার। তার মানে সহজ কথায় কি দাঁড়ালো, প্রি মডিফায়ার হলো মূল শব্দের পূর্বে বসে মডিফাই করে, আর পোস্ট মডিফায়ার কি পাচ্ছি, মূল যে শব্দটা আছে তার পরে বসে মডিফাই করবে। এই দুইটা কনসেপ্ট, যে মূল শব্দ যেটা দেওয়া আছে তার আগে যদি বসাই সেটাকে আমরা বলেছি প্রি মডিফায়ার, আর মূল শব্দটার পরে যদি কিছু বসাই দ্যাট ইজ কল্ড আ পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? যে একটা হচ্ছে প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার, দ্যাটস ইট। ওকে, একদম ইজি কনসেপ্ট। এবার আমরা একটু প্রি মডিফায়ার জিনিসটা একটু আলোচনা করি। হ্যাঁ, এই জায়গাটা আলোচনা আমাদের বেশ জরুরি। আচ্ছা, ওকে, তাহলে এখন আসো যে প্রি মডিফায়ার জিনিসটা কি। আমরা আলোচনা করেছিলাম যে প্রি মডিফায়ার মানে হচ্ছে কোনো একটা শব্দের বা কোনো একটা নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, যে ওয়ার্ড কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা একটা প্রি মডিফায়ার। কারণ কি, প্রি শব্দের মানে হচ্ছে পূর্বে, প্রি মানে কি পূর্বে। দেখো প্রিপোজিশন, প্রিপেইড, হ্যাঁ, প্রি মডিফায়ার। তার মানে প্রি শব্দের মানে হচ্ছে কোনো একটা জিনিসের আগে বসবে, কোনো একটা জিনিসের শুরুতে বসবে, তাই না? তাহলে এখানে কি বলছে দেখো, প্রশ্নটা বুঝো। হি ইজ আ ড্যাশ বয়। তাহলে প্রশ্নটা কি দিছে দেখো তো, যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করো। তার মানে এখানে যদি আমরা মডিফাইটা করি, তাহলে অবশ্যই প্রি মডিফাই ক্ষেত্রে শব্দটা পড়ে আছে। তাহলে নাউনটা কোনটা, এই যে বয় শব্দটা আছে এটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? তাহলে বলছে এই যে নাউন শব্দটা আছে এটাকে তুমি মডিফাই করবা, প্রি মডিফাই, তার মানে এর আগে একটা শব্দ আমরা বসাবো, বুঝছো? তাহলে ইউ রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এখন তোমাকে আরেকটা ক্লু দিয়ে দিছে যে এটাকে যে মডিফাই করবা কি দিয়ে, অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি, আমরা একদম বেসিক থেকে আলোচনা করবো। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো আমি, এগুলো আলোচনা আজকে ক্লাসে আসবে। তাহলে আমার ইংরেজ সব ক্লিয়ার, বুঝো, প্রশ্নটা বোঝা ক্লিয়ার, যে এই যে নাউনটা আছে তাকে আমাকে প্রি মডিফাই করতে বলছে, এবং কি দিয়ে করবা সেটাও বলে দিচ্ছে, দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যান্সার বসাতে পারি। হি ইজ আ ড্যাশ বয়, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যে আর্টিকেলটা আছে এর সাথে কিন্তু মিল রেখে অ্যান্সারটা করতে হবে। আর্টিকেল কিন্তু বড় একটা ফ্যাক্টর, কারণ আর্টিকেলের জন্য আমরা অ্যান্সার ভুল করে ফেলি। যেমন ধর আমি চিন্তা করি, হি ইজ আ বিউটিফুল, আমি লিখলাম হচ্ছে বিউটিফুল। আবার আরেকজন অ্যান্সার দিল হচ্ছে এখানে এক্সিলেন্ট, ওকে। এখন চিন্তা করো কোন উত্তরটা হবে আর কোনটা ভুল যাবে, চিন্তা করো। এখন আমরা জানি কি, এ যদি থাকে, এ হচ্ছে কি এর পরে হচ্ছে আমাদের কি হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, রাইট? কনসোনেন্ট সাউন্ড। আর যদি এন থাকে, এন এর পরে কি হয়, ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে কি আছে, এ, তার মানে অবশ্যই এখানে যে অ্যান্সারটা হবে সেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে। তাহলে বিউটিফুল কি, এটা কনসোনেন্ট, রাইট? বি কি, বি হচ্ছে আমাদের একটা কনসোনেন্ট সাউন্ড। এটা কি হয়, এটা একটা কনসোনেন্ট সাউন্ড, রাইট?
আর এখানে যে এক্সেলেন্ট, এই যে ই, এই উচ্চারণটা এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। তাহলে আমরা কোনটাকে উত্তর নিতে পারবো? অবশ্যই এর সাথে ভাওয়েল সাউন্ডের কোনো সম্পর্ক নাই। তাহলে এই প্রশ্নটা যদি তুমি উত্তর দাও, এটা অ্যাডজেক্টিভ, তবে এটা কাটা, কারণ কি আমার এই যে এখানে আর্টিকেলের নিয়মটা খাটে নাই। তাহলে এই উত্তরটা সঠিক, অপর দিকে এই উত্তরটা ভুল। আমরা কি বুঝলাম ক্লিয়ারলি? বলো তো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন এটা ভুল হইল? কারণ আমার অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, বাট অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওই অ্যাডজেক্টিভটা কিন্তু এই যে এখানে আর্টিকেলটা দেওয়া আছে তার সাথে প্যারালাল হইতে হবে, তার সাথে মিলতে হবে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। তাহলে এখানে আমি যদি বিউটিফুল দেই তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড, আর যদি এক্সেলেন্ট দেই তাহলে এটা হয় কি, এটা ভাওয়েল সাউন্ড। কিন্তু এ আর্টিকেলের সাথে কোনো ভাওয়েল সাউন্ড হয় না, সেই জন্য আমরা এক্সেলেন্টকে কাটে দেব আর হচ্ছে বিউটিফুলকে আমরা রেখে দিব। ওকে, আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ারলি বুঝছো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এইটা মনে রাখবা তোমরা। শুধু অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার করলেই হবে না, এখানে আর্টিকেলের সম্পর্কটা দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পোস্ট মডিফায়ার জিনিসটাকে যদি দেখি তাহলে আমরা কি জানি, সহজ কথায় যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে, এইটুকুই মনে রাখো শুধু, কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে, দ্যাটস ইট, শেষ, আমার কথা বোঝা শেষ। কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে যদি সেই ওয়ার্ডটাকে মডিফাই করে, দ্যাট ইজ কল্ড আ পোস্ট মডিফায়ার। প্রশ্নে খেয়াল করো, আই স আ ব্লাইন্ড ম্যান ড্যাশ, বলছে কি, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে কোন নাউনটাকে পোস্ট মডিফাই করতে বলছে? এখানে এই যে আ ব্লাইন্ড ম্যান, হ্যাঁ, এই ম্যানটাই ধরো, এই ম্যান যে নাউনটা আছে তাকে আমি কি করব, তাকে আমি পোস্ট মডিফাই করব। কি দিয়ে করব সেটা আবার বলে দিছে, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। কি বলছে দেখো তো, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। এই যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা কি সেটা আমরা আজকে আলোচনায় আনবো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এটা ব্যবহার করে তোমাকে কি বলছে, তোমাকে এখানে পোস্ট মডিফাই করতে বলছে। তাহলে আমি অনেক কিছু লিখতে পারি, আই স ব্লাইন্ড ম্যান, আমি একটা ব্লাইন্ড ম্যানকে দেখলাম। প্রেজেন্ট পার্টিসিপল সহজে মনে রাখবা, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। সহজে মনে রাখবা যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা সহজ কথায় যদি বলি, ভার্বের বেস ফর্ম যেটা আছে, প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম না, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে পারি। তাহলে কি দাঁড়ালো, আই স আ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ মানুষকে দেখলাম। অনেক কিছু হতে পারে, কথা বলতে দেখলাম, তাকে আমি হাঁটতে দেখলাম, তাকে আমি রাস্তা পার হতে দেখলাম, তাই না? ওকে, তাহলে খেয়াল রাখতে হবে একটা মাত্র শব্দ বসাবো, একটা মাত্র ওয়ার্ড, রাইট? এখন দেখো এই অ্যান্সারটা কি বলছি, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কিন্তু বলে নাই। তাহলে এখানে কি দিতে পারি আমরা, আই স আ ব্লাইন্ড ম্যান ওয়াকিং দিতে পারো তুমি। এখানে তুমি স্পিকিং দিতে পারো, আমি একটা অন্ধলোককে কথা বলতে দেখেছিলাম। ওকে, এটা হতে পারে। আমি একজন অন্ধলোককে খেতে দেখেছিলাম, ইটিং, রাইট? তাহলে কি হবে, আমাদের ভার্বের যে বেস ফর্মগুলো আছে এগুলোর সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয়ে যাবে একটা প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছো? আজকে ক্লাসে এক্সাম কবে হবে ভাইয়া? আজকে ক্লাসে এক্সাম হবে আগামীকাল 26 তারিখ। ওকে, ক্লিয়ার? তাহলে অনেকে সিঙ্গিং দিচ্ছ, হতে পারে এখানে একজন অন্ধ মানুষ গান গাচ্ছে, তাহলে সিঙ্গিং দিতে পারো। আমি কি বুঝলাম বলো তো? তোমরা কিন্তু এখানে দেখো, এই যে প্রথম বলছি না যে একটা অপশনের মধ্যে কিন্তু একাধিক অ্যান্সার হইতে পারে। এখন তোমরা অনেকে এখানে একটা অ্যান্সার দিচ্ছ যে ওয়াচিং টিভি, এই উত্তরটা কি হবে কিনা। এখানে আসো, তোমাদেরকে একটা সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে দিই তোমাদেরকে। আচ্ছা, এইখানে গ্যাপে কি বলছে, একটা শুধু প্রেজেন্ট পার্টিসিপল। কি বলছে দেখো, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, একটা মাত্র প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে হচ্ছে এখানে একটা শব্দের বেশি ইউজ করার সুযোগ নাই, জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু তুমি যদি এখানে দাও যে, ধরো দিলা হচ্ছে ওয়াচিং টিভি, হ্যাঁ, তুমি দিলা কি, ওয়াচিং টিভি, কয়টা ওয়ার্ড হয়েছে বলো তো? দুইটা ওয়ার্ড হয়ে গেছে। এই উত্তরটা কিন্তু টিচার নিতে নারাজ, এই উত্তরটা টিচার নেবেন না, কারণ এটা কিন্তু এখন আর প্রেজেন্ট পার্টিসিপল নাই, এটার ডাক নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে প্রশ্ন কি ফ্রেজ বলছে? দেখো তো, বলছে? বলে নেই। তার মানে যদি ফ্রেজ না বলে তাহলে অবশ্যই একটা মাত্র ওয়ার্ড দিবা। আমার কথা ক্লিয়ার? বলো, তুমি ক্লিয়ারলি বুঝছো? আমার কথা কি বুঝছো বলো তো? এই কনসেপ্টটা ক্লিয়ার যে তুমি যদি প্রেজেন্ট পার্টিসিপল দেখো তাহলে একটা ওয়ার্ড অ্যান্সার করবা, যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখো তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে চাইলে এক্সট্রা ওয়ার্ড তুমি চাইলেই দিতে পারবা।
বাট এখানে কোনো অ্যান্সার দেওয়া যাবে না এক্সট্রা ওয়ার্ড, কারণ এখানে ফ্রেজের কথা বলে নাই। এই জিনিসটা অনেকেই ভুল করো তোমরা, অনেকেই ভুল করে, আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা এগুলো ভুল করে, যে তারা হচ্ছে মাঝে মাঝে কি করে, আমি যখন দেখি ফ্রেজ নাই তখন তারা ফ্রেজ দেয়। সো প্রথম এই ভুলগুলো হইতো, যখন ক্লাসগুলো শেষ করেছি তখন মোটামুটি তারা ওভারকাম করতে পারছে। ওকে ওকে, একজন বলছে সে তো অন দ্য ওয়াচিং টিভি, কিভাবে হয়? আসলে তো এটা তো এভাবে মিলে না, যৌক্তিক ভাবে তো মিলে না। তুমি অন্ধ মানুষকে দিয়ে টিভি দেখায় ফেলতেছো, আচ্ছা তাহলে এটা হবে না, রাইট? এখন অত তুমি ভাবলা যে আমি দিলাম হচ্ছে ইটিং রাইস, ওকে, ইটিং রাইস। এখন এটা কি হবে? অবশ্যই উত্তরটা ভুল হবে, কারণ এটা একটা ফ্রেজ হয়ে গেছে, কারণ এরপরে কি আছে, একটা এক্সট্রা নাউন দেওয়া আছে। তাহলে উত্তর এটা হবে না, শুধু একটা মাত্র ওয়ার্ড হবে। আর যদি এখানে ছোট্ট করে লেখা থাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে তুমি চাইলে এক্সট্রা ওয়ার্ড এড করতে পারবে, ওইখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এটা আশা করছি ক্লিয়ার। আসো আমরা প্রি মডিফায়ার নিয়ে আজকের ক্লাস আমরা আলোচনা করব। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে প্রি মডিফায়ার। ওকে, আমরা একটু দেখে নিব এলিমেন্টস অফ প্রি মডিফায়ার, অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষার বিগত বছরগুলো প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে একটা জিনিস আমাদের কাছে ফুটে ওঠে যে কোন কোন টপিকগুলো থেকে আমাদের প্রশ্নগুলো আসতেছে, কোন কোন টপিক থেকে আমাদের মডিফায়ারে প্রশ্ন আসে, প্রি মডিফায়ার। তাহলে এখানে দেখো আমরা কতগুলো একটা লিস্ট করেছি। অ্যাডজেক্টিভ থেকে খুব বেশি প্রশ্ন আসে, ডিটারমিনার থেকে প্রশ্ন আসে, ইন্টেন্সিফায়ার থেকে প্রশ্ন আসে, পজেসিভ থেকে প্রশ্ন আসে, কম্পাউন্ড ওয়ার্ড থেকে প্রশ্ন আসে। সবাই একটু নোট রাখো, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার, পজেসিভ আর হচ্ছে কম্পাউন্ড। আরও কি থেকে প্রশ্ন আসে? আরও আছে আমাদের কোয়ান্টিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ অথবা শুধু নাউন। ওকে, এটা হচ্ছে মূল একটা সংক্ষিপ্ত লাইন, আমরা এটাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা যাব। আচ্ছা, এইবার আমরা একটু আমাদের আলোচনায় আসি যে উপরিক্ত এলিমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটু ধারণা নিই। চলো এবার সবাই মনোযোগ দিয়ে বসো, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শক্ত করে বসো, কারণ আমরা এখন মডিফায়ারের প্রত্যেকটা নিয়ে বিস্তারিত ক্লাসে যাচ্ছি। ওকে, আমাদের বেসিক বোঝা শেষ, প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, কিভাবে অ্যান্সার করব সব বোঝা শেষ। এখন প্রি মডিফায়ার থেকে কেমন প্রশ্ন আসে, ওখানে কতটা রুলস আছে সবগুলো আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। এখানে প্রশ্নগুলো আছে, অ্যান্সার করার আগে আমরা একটু অ্যাডজেক্টিভটা নিয়ে আলোচনা করে নিই। চলো সবাই একটু নোট করো যে অ্যাডজেক্টিভ কি। হ্যাঁ, আমরা একটু প্রথমে দেখবো যে অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। ওকে, আচ্ছা অ্যাডজেক্টিভকে আমরা সংক্ষেপে যদি বলি সেটা কি, সেটা হচ্ছে যে ওয়ার্ডগুলা নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। হ্যাঁ, আমরা একটু নোট করি, হ্যাঁ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ গুণ এরকম তথ্য দেয়। হ্যাঁ, কোন প্রোনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। তারাই অ্যাডজেক্টিভ। ওকে, তারাই কি, তারাই হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমার হাতের লেখা মনে বেশি খারাপ না? হাতের লেখা বেশি খারাপ হয়ে গেছে? হাতের লেখা আমার মনে বেশি খারাপ। হ্যাঁ, ওকে, এইবার আমরা একটু এই প্রশ্নগুলো সম্পর্কে একটু বোঝার জন্য চলো আমরা একটু অ্যানালাইসিস দেখি যে অ্যাডজেক্টিভ ব্যাপারটা কিরকম আমরা বুঝবো। ধরো কি বললাম, যেই ওয়ার্ডগুলা কোনো একটা নাউন অথবা প্রোনাউন, নাউন মানে কোনো একটা মানুষের নাম, প্রোনাউন মানে নামের পরিবর্তে যারা বসে, তাহলে ওইগুলো সম্পর্কে যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এই সব জিনিস নিয়ে যখন কথা বলবে তাহলে সেটা একটা কি অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমরা যদি জিনিসটাকে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন চিন্তা করো যে শি ইজ আ গার্ল। ওকে, তো কি বললাম, সে একটা মেয়ে, শেষ। তাহলে এখানে খেয়াল করো এই যে মেয়ে ওয়ার্ডটা আছে, সে কোন পার্ট অফ স্পিচ, এই গার্লটা কিন্তু একটা নাউন। গার্ল কি, গার্ল হচ্ছে একটা নাউন। খুব ভালোভাবে বোঝো, একটা মেয়ে এটা নাউন। এখন এই নাউন সম্পর্কে যদি আমি কোনো একটা তথ্য দিই তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে চিন্তা করো আমি যে লিখি যে শি ইজ
অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ওকে, তাহলে ভাইয়াকে বলো তো তোমরা যে এই সেন্টেন্সটার মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে, তোমরা বুঝছো কিনা দেখি। হ্যাঁ, ক্লাসের মধ্যে কিন্তু খুব আমরা খুব ইন্টারেক্টিভ ক্লাস করব, অর্থাৎ আমি পড়াইতেছি এটা তুমি বুঝছো কিনা এটার জন্য আমি প্রশ্ন করব। তাহলে এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এটা একটু বলো ভাইকে, দেখি তোমরা বুঝছো কিনা। আমি কিন্তু চাই তোমরা প্রত্যেকটা টপিক বুঝে বুঝে আগাবা, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করব, ভাই তোমাদেরকে প্রশ্ন করব, জানতে চাইবো। হ্যাঁ ভাইকে তোমরা উত্তর দাও, তাহলে পড়াটা ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। বলো বোর্ড কোয়েশ্চেন সলভ করান। আমরা কোয়েশ্চেন সলভ করবো অবশ্যই বেসিক কনসেপ্ট শেষ করে, ঠিক আছে। আমরা বেসিক কনসেপ্ট শেষ না করে বোর্ড কোয়েশ্চেনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা বেসিক কনসেপ্ট শেষ করব, তারপরে আমরা কি বুঝলাম। যদি না বুঝে আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাই তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, আমি কনসেপ্ট পারি না, কনসেপ্ট বুঝি না, আমি বেসিক জানি না, প্রশ্ন সলভ করতেছি, সেটা হয় না, তাই না। আমরা প্রশ্নগুলো সলভ করব, তবে তার আগে আমরা বেসিক কনসেপ্টের ক্লাসগুলো শেষ করে নিব। ওকে, ইন্টেলিজেন্ট, এই তো তোমরা বুঝে গেছো, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তোমরা সত্যি মেধাবী। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এই যে এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক দেখো, এই যে দুইটা সম্পর্ক, এইখানে দেখো এই যে নাউন ওয়ার্ডটা, হ্যাঁ এখানে কি এই গার্ল কি, সে হচ্ছে নিজে একটা নাউন, তাহলে গার্ল কি, গার্ল হচ্ছে একটা নাউন। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে কে, ইন্টেলিজেন্ট। এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কার সম্পর্কে তথ্য দিয়েছে, এই যে নাউন সম্পর্কে। তাহলে মেয়ের সম্পর্কে তো বলছে, ইন্টেলিজেন্ট কে, মেয়েটা না। তাহলে এই যে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, সেজন্য তাকে আমরা কি নামে ডাকবো, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। শেষ, কনসেপ্ট বোঝা শেষ। এখন এই অ্যাডজেক্টিভ বিভিন্ন ওয়ার্ড হতে পারে, ক্ষেত্র বিশেষে বিউটিফুল, নাইস, তারপর হচ্ছে ওল্ড, রেড, অনেক কিছু হতে পারে। তাহলে এখন আমরা বুঝলাম যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দিবে সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার আমরা একটু প্রশ্নগুলো সলভ করে আসবো। এখানে যে দেখো আমি তিনটা এক্সাম্পল দিয়েছি, এই তিনটা এক্সাম্পল বিগত পরীক্ষায় এসেছে, অর্থাৎ পরীক্ষায় আসা প্রশ্নগুলি আমি এক্সাম্পল হিসেবে রেখেছি। এটার বড় কারণ হচ্ছে তুমি যখন এক্সাম্পলগুলোই পারতেছো, তার মানে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারবা। আচ্ছা, এবার আমরা একটু আসি। আই স আ ড্যাশ কার। ওকে, কি বলছে দেখো, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, কি বলছে দেখো তো, অ্যাডজেক্টিভ ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে এ হচ্ছে কার। তাহলে এই কারের আগে আমি যে কোনো শব্দ বসাইতে পারি, রাইট। তাহলে যেহেতু একটা সেন্টেন্স, আমি অনেক অ্যান্সার দিতে পারি। আই স আ জাপানিজ, আমি আই স রেড কার, ওকে ছোট হাতের, আমি একটা লাল গাড়ি দেখেছিলাম। অথবা আই স আ কি হবে, বিউটিফুল কার। অথবা হতে পারে কি, আই স আ কি বলা যায়, নিউ কার। আই স আ জাপানি কার, ওকে জাপানিজ কার। শেষ, অনেক অ্যান্সার হতে পারে। তাহলে জাপানিজ, জাপান না কিন্তু জাপানিজ হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কি চাইলে ওল্ড দিতে পারবো, বলো তো ভাইকে তোমরা। আমরা যদি ওল্ড অপশনটা নেই, সেটা কি উত্তর হবে? ওল্ড নিলে কি হবে, চিন্তা করো। ওল্ড নিলে হবে কি হবে না এটা বোঝার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমাকে এই আর্টিকেলটার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা জানি যে এ যদি থাকে আমাদের কনসোনেন্ট সাউন্ড উত্তর হবে, তাহলে ভাওয়েল তো হয়ে গেল এখানে, তাহলে ওল্ড তো একটা ভাওয়েল সাউন্ড, তাহলে এই উত্তরটা হবে না। বুঝে গেল, এই উত্তরটা কিন্তু আমাদের হবে না। ক্লিয়ার? তাহলে ওল্ড উত্তরটা হবে না, বুঝলা? কেন হবে না? কারণ হচ্ছে এখানে যে আর্টিকেলটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এ ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আর এর পরে যে ওয়ার্ডটা বসে সেটা হবে হচ্ছে একটা কি, সেটা হবে একটা ভাওয়েল সাউন্ড হবে না, অবশ্যই কনসোনেন্ট সাউন্ড। কিন্তু ওল্ড কি, ওল্ড হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, সেটা উত্তর হবে না। ওকে, আচ্ছা আমরা তার পরের অ্যান্সারগুলোতে আসি, দেখি পরের প্রশ্নগুলো। দ্য টিচার ট্রাইস টু ডিসকভার, শিক্ষকটি বা শিক্ষক চেষ্টা করেন টু ডিসকভার দ্য ড্যাশ। তাহলে ডিসকভার মানে হচ্ছে উন্মোচিত করতে, বের করতে, প্রকাশ করতে, দ্য ড্যাশ ট্যালেন্টস অফ হিজ অর হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদের ড্যাশ মেধাকে উত্তোলন করতে চেষ্টা করেন, বা ড্যাশ মেধাকে তিনি বের করতে চেষ্টা করেন, ড্যাশ মেধাকে তিনি উন্মোচিত করার চেষ্টা করেন। তাহলে কি বলছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে নাউনটা কি, ট্যালেন্ট। তাহলে ট্যালেন্টকে প্রিমডিফাই করবা এমন কিছু দিয়ে, তাহলে কি হতে পারে বলো তো। বলতে পারে কি, শিক্ষক তার শিক্ষার্থীর লুকায়িত মেধাকে, সুপ্ত মেধাকে, ঘুমন্ত মেধাকে জাগ্রত করেন। তাই শিক্ষক কি করেন, শিক্ষার্থীর যে সুপ্ত মেধা তাকে নার্চার করেন, তাকে ভালোভাবে বোঝান। তবে দেখা যাচ্ছে সে একটা সময় এই জিনিসটা বুঝতো না, কিন্তু এখন বুঝতেছে।
এই যে তার একটা সুপ্ত মেধা, এটাকে তিনি কি করেন, শিক্ষক উন্মোচিত করার চেষ্টা করেন। তাহলে এই যে ট্যালেন্টটা আগে কি হইতে পারে, হিডেন, রাইট, হিডেন মানে কি, লুকায়িত, হিডেন, হিডেন কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপর হতে পারে কি, হতে পারে সিক্রেট, সিক্রেট না দিয়ে ল্যাটেন্ট দাও, ল্যাটেন্ট ওয়ার্ডটা খুব সুন্দর, ল্যাটেন্ট, হ্যাঁ, ল্যাটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত মেধা, ল্যাটেন্ট, ল্যাটেন্ট ট্যালেন্টস মানে সুপ্ত মেধা, ওকে। দেখি হিডেন অথবা ল্যাটেন্ট বোথ আর রাইট। আচ্ছা তারপর আসি, ইট ওয়াজ আ ড্যাশ ট্রিপ, ওকে। এখানে খেয়াল রাখতে হবে আর্টিকেলটা তুমি অবশ্যই নজরে রেখে আনসার করবা, কারণ আর্টিকেলকে যদি তুমি নজরে না রাখো তাহলে উত্তরটা ভায়োল কনসোনেন্টের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। তাহলে ইট ওয়াজ আ ড্যাশ ট্রিপ, এটা ছিল একটা ড্যাশ ভ্রমণ, তাহলে তুমি কি বলতে পারো, ইট ওয়াজ আ বিউটিফুল যদি ভালো হয়, বিউটিফুল ট্রিপ বলতে পারো। ইট ওয়াজ আ কি বলা যায়, হরিবল ট্রিপ যদি খারাপ হয় তাহলে কি বলবা, হরিবল, ওকে। আবার নাইস লিখতে পারো, সেটাও সুন্দর, একটা সুন্দর ট্রিপ ছিল, হ্যাঁ। কিন্তু প্রশ্ন যদি তুমি দাও যে ইট ওয়াজ অ্যান এনজয়েবল, এটা কি হবে বলো তো, এই উত্তরটা নিতে পারবা, এটা কি হবে বলো তো, তোমার ভাইকে জানাও ইয়েস অর নো। এই যে আমি যদি এখানে প্রশ্ন যদি এনজয়েবল দেই, হতে পারে আমি বলতে পারি না যে এটা একটা খুব আনন্দময় অথবা আনন্দপূর্ণ একটা ট্রিপ ছিল, তুমি যদি বলো তাহলে কি এটা সঠিক হবে বলো। তুমি যদি এখানে চাও যে আমি এনজয়েবল উত্তরটা রাখতে চাই, মানে এটাও তো একটা অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে এখানে দেখো বিউটিফুল, হরিবল, নাইস, এনজয়েবল, অল অফ দেম আর অ্যাডজেক্টিভ, নো প্রবলেম হিয়ার। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান আই টেক এনজয়েবল এজ দ্য রাইট অ্যান্সার? ক্যান আই টেক? নো, ইয়েস, ইউ আর ডুইং রাইট। না, উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে কি, কারণ এখানে এনজয়েবল যদি দেই তাহলে এখানে আমার সাউন্ডের একটা প্রবলেম হয়, কারণ এই যে এ, সে গ্রহণ করবে হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, বাট এইখানে এনজয়েবল এই উচ্চারণটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। এটা কি, এটা একটা ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড। এই উত্তরটা আমরা নিতে পারছি না, আর বাকি সবগুলো রাইট, বাকি সবগুলো অ্যান্সার নিতে পারবো, ঠিক আছে। অ্যান এনজয়েবল হবে, রাইট, অ্যান এনজয়েবল, তাহলে অ্যান তো দেয় নাই, তার মানে আমি উত্তরটা দিতে পারবো না, শেষ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ আশা করছি আমাদের ক্লিয়ার। তারপরে আমরা একটু আসি, আমাদের পরে কি আছে দেখো, যে ডিটারমিনার নিয়ে আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। ডিটারমিনার জিনিসটা কি, চলো সবাই একটু মনোযোগ দাও। ডিটারমিনার ইংলিশে যদি আমরা 8টা পার্ট অফ স্পিচ চিন্তা করি, তার পরবর্তীতে যদি হয়ে থাকে, আমার মনে হয় যে ভবিষ্যতে যদি কোনো পার্ট অফ স্পিচ ইংলিশ গ্রামারে আধুনিক ইংলিশে যুক্ত হয়, তাহলে দ্যাট ক্যান বি ডিটারমিনার। ডিটারমিনারকে হয়তো মানে ভবিষ্যতে কোনো একটা আলাদা পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করা যেতে পারে বা যাবে কোনো একটা সময়। আমি তো ভাষাবিদ না, বাট যারা ভাষাবিদ, যারা ব্যাকরণ নিয়ে গবেষণা করেন তারা হয়তো করবেন। আমার মনে হলো ডিটারমিনার মানে হলো নির্দেশক। ডিটারমিনার মানে কি, নির্দেশক। সুতরাং যখন কোনো নাউনকে নির্দেশ করতে বলা হয়, এইটা, ওই ছেলেটা, এই ছেলেটা, ওই মেয়েটা, এরকম করে যখন নির্দেশ করা হয় তখন আমরা ডিটারমিনার ব্যবহার করি। তাহলে ডিটারমিনার দেখো, এখানে সবগুলো ডিটারমিনার থেকে যে প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না। তোমরা ডিটারমিনার বলতে সাধারণত এই জায়গাটা নোট রাখো, এটা, এটা, তারপরে হচ্ছে এটা, এই তিনটা তোমরা ডিটারমিনার হিসেবে চিন্তা করবা, হ্যাঁ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, কারণ দেখো পজিটিভ ইন্টারোগেটিভ থেকে খুব একটা প্রশ্ন আসে না, যদি এটা ডিটারমিনার তবে এখান থেকে প্রশ্ন আসে না। আর এই পজিটিভ, এটা আমরা আলাদা আলোচনা করব, পজিটিভের জন্য আমাদের আলাদা রুলস আছে, সো এটা স্কিপ করো এখানে। তাহলে এই দুটো মনে রাখো, আমরা যদি ডিটারমিনারের প্রশ্ন আসে, ডিটারমিনার প্রশ্ন যদি আসে, তাহলে এ এন দা তিনটার একটা, অথবা দিস দিস দ্যাট দোজ, এটার যে কোনো একটা ব্যবহার, এনি আদার অ্যানাদার, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অনেক আছে এখানে, ভেরি আছে, মাছ আছে, সেভারাল আছে, আরও কিছু ওয়ার্ড যুক্ত করতে পারি আমরা, হ্যাঁ। যদি আমরা কেউ এখানে অ্যাড করে দিই যে ভেরি হইতে পারে, রাইট, যদি আমরা ভেরি দিই, মাছ হতে পারে, তা হচ্ছে সাম হতে পারে, তারপর হচ্ছে এখানে সেভারাল হতে পারে, ওকে। তাহলে এগুলো অনেকগুলো আছে, হ্যাঁ। ডিটারমিনার মানে একটা কিছুকে নির্দেশ করা বোঝায়। আচ্ছা, আমরা একটু আলোচনা করব হচ্ছে আমাদের এইখানের ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে আমাদের আর্টিকেল, এই তিনটা জিনিস নিয়ে একটু আমরা আলোচনা করি, হ্যাঁ। খেয়াল করো, আমরা আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ। আর্টিকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটাকে আমরা বলছি ইনডেফিনিট আর্টিকেল, আমরা একটা কি বলছি, ইনডেফিনিট, আরেকটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি ডেফিনিট, ওকে।
তাহলে ইনডেফিনিট কোন দুইটা বলো তো, এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল কোনটা আমাদের, দা। আচ্ছা, এটুকু আমরা ক্লিয়ার। আর্টিকেলকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম, আমরা দুইটা ভাগে ভাগ করলাম। হ্যাঁ, ভেরি দিয়ে সব থেকে বেশি আসে স্যার, রাইট? ভেরি দিয়ে অনেক বেশি প্রশ্ন আসে, ট্রু, এটা ট্রু যে ভেরি, মেনি, তারপর হচ্ছে মাছ, এগুলো দিয়ে অনেক পরিমাণ প্রশ্ন আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার, দা দিয়ে অনেক প্রশ্ন আসে, দা দিয়ে অনেক পরীক্ষা প্রশ্ন আসে। সো এটা ভুলার সুযোগ আছে নাই। আমি তো ক্লাসের শেষ কিন্তু প্রশ্ন করবো, সো মাথায় রাখবা যে তোমার জন্য মনোযোগ ধরে রাখবা, একদম হাই অ্যাটেনশন ধরে রাখবা, কারণ এগুলো থেকে আমি প্রশ্ন দিব মাস্ট। তাহলে ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে একটা বেসিক পার্থক্য চিন্তা করো। হ্যাঁ, এই জিনিসটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। ধরো ইনডেফিনিট অর্থ কি, অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। হ্যাঁ, আর ডেফিনিট মানে কি, এটা হচ্ছে নির্দিষ্ট করে বলা। হ্যাঁ, নির্দিষ্ট। আচ্ছা, যেমন ধরো একটা সেন্টেন্স আমরা দিলাম। হ্যাঁ, একটা সহজ কনসেপ্ট তুমি বলছো, সহজ কনসেপ্ট ভাইয়া বলি, তুমি কি মনে রাখো। অনির্দিষ্ট মানে কি, ধরো যেই ব্যক্তি অথবা যেই বস্তু বা যেই প্রাণীকে তুমি প্রথমবার দেখছো, এটা কিন্তু তোমার চোখে নির্দিষ্ট কিছু না, প্রথমবার দেখছো, একটা র্যান্ডম কাজ, র্যান্ডম দেখছো। বাট ওই ব্যাপারটা নিয়ে যদি তুমি দ্বিতীয়বার কথা বলো, দ্বিতীয়বার যদি এটা নিয়ে কোনো তথ্য দাও, তাহলে ওটা কি হয়ে যাবে, এটা নির্দিষ্ট হয়ে যাবে। তার মানে কোন একটা ব্যক্তিকে তুমি প্রথম দেখছো গাড়িতে যাওয়ার সময়, তাহলে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ব্যাপার। বাট যখন ওই একই ব্যক্তি নিয়ে তুমি আবার কথা বলতেছো, ওই ব্যক্তির সাথে আবার দেখা হয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে তুমি নতুন তথ্য জানতেছো, ওই কিন্তু অনির্দিষ্ট নাই, এটি কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, ডেফিনেট হয়ে গেছে। তাহলে চিন্তা করবে যে একটা সেন্টেন্স লিখি যে আই স ড্যাশ বয় ড্যাশ বয় ইয়েস্টারডে। ওকে, আমি একটা ছেলেকে দেখেছিলাম, ড্যাশ was very smart. আচ্ছা, তাহলে সেন্টেন্স কি দিলাম বলতো, যে আই স আ ড্যাশ বয় yesterday, আমি গতকাল একটা ছেলেকে দেখেছিলাম, ড্যাশ বয় ওয়াজ ভেরি স্মার্ট, ছেলেটা ছিল খুবই মেধাবী। তাহলে এই দুইটা অপশনের মধ্যে কোথায় তুমি এ, কোথায় এন, কোথায় দা বসাবে, একটু তোমরা কমেন্টে জানাও ভাই, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে আর্টিকেল বুঝতে না পারলে কিন্তু আমরা ডিটারমিনার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমরা মিস হয়ে যাবে। সো উই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট। বলো। তাহলে এ নাম্বার বি নাম্বার দিয়ে করো, সমস্যা নাই। তাহলে এক নাম্বারটা কি হবে, এ, আর দুই নাম্বারটা কি হবে, দা, রাইট? তাহলে এইখানে আমরা কি পাইতেছি দেখো তো, এই জায়গাটা আমি কি পাচ্ছি, আই স, দেখো আমি প্রথমবার যখন ছেলেটাকে দেখছি, সে কিন্তু নির্দিষ্ট কেউ না, রাইট? একটা র্যান্ডম ছেলের সম্পর্কে কথা বলতেছি। তাহলে আই স আ বয় ইয়েস্টারডে, আমি গতকাল একটা ছেলেকে দেখেছিলাম। এই যে ছেলেটা, তাকে নিয়ে কিন্তু আবার কথা বলতেছি। তাহলে প্রথম যে ছেলেটাকে দেখছি তাকে নিয়ে তো কথা বলতেছি, তাহলে দ্বিতীয়বার ছেলেটা কিন্তু অনির্দিষ্ট নয়, সে হয়ে গেছে একটা নির্দিষ্ট কেউ। তাহলে কি হবে, এই জায়গায় হয়ে যাবে দ্য বয়। দ্য বয় ওয়াজ ভেরি স্মার্ট। বোঝা গেল? তাহলে এই আর্টিকেলের ব্যাপারটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? যখন একটা কিছুকে নির্দিষ্ট করে বলতেছে, সেটা দা। হ্যাঁ, আরো ব্যাপার স্যাপার আছে, আর্টিকেল নিয়ে আলাদা আলোচনা হতে পারে, বাট সাধারণ চিন্তা ভাবনায় মনে রাখবা। হ্যাঁ, ওকে, এবার আমরা আরেকটা জিনিসটা আলোচনা করবো, একটু ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, সবাই একটু নোট রাখো যে ডেমনস্ট্রেটিভ গুলো আমি একটু আলোচনা রাখবো। ডেমনস্ট্রেটিভ, আমরা ডেমনস্ট্রেটিভ নিয়ে একটা চার্ট এবং একটা বেসিক কনসেপ্ট শেয়ার করবো, এটা যেন কখনোই আর না ভুলো, কোনোদিন যেন তোমরা না ভুলো, ঠিক আছে? দেখো, ডেমনস্ট্রেটিভ নিয়ে আমরা একটা বেসিক আলোচনা করি। ওকে, তাহলে এখানে একটু তোমরা নোট রাখো, সেটা কি, এই পাশটা হচ্ছে আমাদের, এই পাশটা কি দিব আমরা, সিঙ্গুলার, এই পাশে হচ্ছে আমাদের প্লুরাল। হ্যাঁ, আর এই পাশে কি আমাদের প্লুরাল। ওকে, তাহলে সিঙ্গুলারে কে কে আছে আমাদের, একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে আমাদের দ্যাট। তাহলে দিসের প্লুরাল কি, দিস,
আর দ্যাটের প্লুরাল কি আমাদের দোজ, ঠিক আছে? এইটা সবাই একটু মনে রাখবা। বাংলা অর্থ কি দাঁড়াবে? বাংলা অর্থ হচ্ছে এরকম যে দিস মানে হচ্ছে এই বা এটি, আর দ্যাট মানে হচ্ছে দূরের জিনিস, ওইটি, ঠিক আছে? ওইটি বা অতীতের জিনিস। আর দিস মানে হচ্ছে এগুলো, আর দোজ মানে কি? দোজ হচ্ছে ওইগুলো। বুঝছো? তাহলে এইটা একটু মনে রাখবা, হ্যাঁ? তাহলে আমরা কি পাচ্ছি? সিঙ্গুলার হচ্ছে দিস, আর হচ্ছে দ্যাট, আর প্লুরালে যদি বোঝাই তাহলে হচ্ছে দিস অথবা দোজ, হ্যাঁ? এই চারটা সবাই একটু মনে রাখবা। সিঙ্গুলার বোঝাইতে কাছের, সিঙ্গুলার কাছের কোনো জিনিস বোঝাইতে দিস, আর সিঙ্গুলার তবে একটু দূরে আছে বা অতীতের ঘটনা, তাহলে কি হবে? দ্যাট। আর যদি প্লুরাল হয় মানে একের বেশি যদি হয় তাহলে এই দুইটার আলোচনায় আসবে না, তখন দিস অথবা দোজ। দিস কখন হবে? কাছের কোনো জিনিসকে বোঝাইতে অথবা প্রেজেন্টের কিছু বোঝাইতে। আর দোজ কখন আসবে? একটু দূরে অথবা অতীতকালের ঘটনা যখন আলোচনা করবো তখন কি আসবে? দোজ আসবে। বুঝছো সিঙ্গুলার প্লুরাল আলোচনাটা? ওকে, তাহলে ধরো আমরা যদি একটা জিনিসটাকে ক্লিয়ার করি, হ্যাঁ, আমরা একটু উদাহরণগুলো চলে আসি এখন। আমরা আশা করছি আলোচনাগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু এখানে প্রবলেমগুলো সলভ করি, দেখি আমরা পারি কিনা, হ্যাঁ? ডিটারমিনার প্রশ্নগুলো। যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা আমাদের? এইখানে যে লংগেস্ট ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, মনে রাখবা, উইথ আ ডিটারমিনার, এটা ডিটারমিনার দিয়ে। তবে এইখানে মনে রাখো এই লংগেস্টকে আমরা কি বলি? আমরা ছোটবেলায় পড়েছি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি বলি বলো তো? সুপারলেটিভ। আমরা কি বলি এটাকে? সুপারলেটিভ ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে তোমাদের কি মনে আছে ছোটবেলা আমরা পড়তাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসে? মনে আছে? সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে। হ্যাঁ, ছোট্ট করে নোট রাখো যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে তা বসে। ওকে, মনে থাকবে এটা? বলো তো, এটা মনে থাকবে? আমরা যখন এই সুপারলেটিভ ডিগ্রি বসাবো, যেমন ধরো হচ্ছে মোস্ট অথবা বেস্ট অথবা টলেস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট এক্সিলেন্ট, তাহলে যখন সুপারলেটিভ ডিগ্রি বসাবো সকলের চেয়ে ভালো, সকলের চেয়ে খারাপ, ওইগুলো ওয়ার্ডের ক্ষেত্রে কি বসবে? আর্টিকেল দা বসবে। তাহলে এখানে কি হবে? তাহলে যমুনা ইজ দা, তাহলে কি আছে? সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসবে। মিস্টার হারুন বট, বট মানে কিনেছে বা কিনেছিল, ইউজ ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার স্মল হাউস। তাহলে কি বলছে? তাহলে তিনি একটা ছোট্ট বাড়ি কিনেছে। তাহলে এখন বলো তো, এই যে বাড়িটার কথা বলছে এটাকে নির্দিষ্ট করে দিছে নাকি অনির্দিষ্ট? তিনি একটা বাড়ি কিনছে না বাড়িটা কিনছে? খেয়াল করো। তাহলে এই জায়গায় অ্যান্সার তোমরা অনেকেই চিন্তা করবা যেখানে ভাইয়া এ হবে, আবার অনেকে বলতে পারে এখানে দা হবে। কিন্তু ব্যাপারটা চিন্তা করো তো, এই বাক্যটার কোথাও কি ওই হাউসটা সম্পর্কে কোনো তথ্য দিছে? বলতো, এই হাউস সম্পর্কে কিছু বলা হয়েছে এর আগে? না। তার মানে পুরো সেন্টেন্সে একবারই হাউস কথা বলা হয়েছে, তার মানে এটা কিন্তু ডেফিনিট হয় নাই, এটা নির্দিষ্ট হয় নাই, এটা ইতোমধ্যে অনির্দিষ্ট অবস্থায় আছে, তাই না? তাহলে কি হবে? এই অ্যান্সারে দা এর চেয়ে উত্তর সঠিক কোনটা? এ আমাদের সঠিক। বুঝছো? তাহলে এই প্রশ্ন আমাদের এ এবং দা এর মধ্যে দা হচ্ছে বেটার অপশন আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে আজানটা শেষ হোক, ঠিক আছে?
আচ্ছা, তোমরা অনেকেই অপ্রয়োজনীয় কমেন্ট করতেছো, হ্যাঁ, অপ্রয়োজনীয় উল্টাপাল্টা কথা বলে তোমরা আসলে আমার অ্যাটেনশনকে নষ্ট করার চেষ্টা করতেছো। অনেকেই আসো তোমরা ইন্টেনশন এটা করো ইচ্ছাকৃতভাবে। সো এটার প্রয়োজন নাই, ঠিক আছে? এটা করে আসলে এই যে তোমরা এই যে অপ্রত্যাশিতভাবে কমেন্টগুলো করো, অপ্রয়োজনীয় বা যেটা আসলে যাচ্ছে না, এই ধরনের কথাগুলো বলে আসলে কি হয়, তুমি নিজেরই ক্ষতি করো, ব্যাপারটা এরকম না। মানে তুমি যে ক্লাসটার ক্ষতি করতেছো এর মাধ্যমে অনেকের ক্ষতি করো, এটা কিন্তু একটা চিন্তা করো, এটা একটা ব্যাড ইফেক্ট কি জানো? তুমি যখন মানুষকে ক্ষতি করবা, হ্যাঁ, এটা অন্য কেউ তোমাকে না বলে তোমাকে কার্স অথবা বদদোয়া অথবা অভিশাপ দেওয়া লাগে না। একটা মানুষ, একটা স্টুডেন্ট যেখানে মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, হ্যাঁ, বুঝতেছে, এখানে তো অপ্রাসঙ্গিক আলোচনা হচ্ছে না, এখানে কোনো অ্যাডাল্ট কথাবার্তা হচ্ছে, এখানে কোনো পড়াশোনা বাদে অন্য কোনো আলাপ হচ্ছে, কোনো গল্প হচ্ছে না, পড়াশোনা। তার মানে টিচিং এই জিনিসটা, লার্নিং জিনিসটা তো একটা মানে বড় ধরনের একটা প্রাপ্তির জায়গা। তাহলে ওই জায়গাটায় আইসা যখন তুমি কারো ক্ষতি করবা, তাহলে মুখে দিয়ে প্রকাশ না করলেও মন থেকে একটা খারাপ লাগা তৈরি হবে যে আমি ক্লাস করতেছি আর এখানে 2-4 জন এসে উল্টা পাল্টা কথাবার্তা বলছে। সো ওই জিনিসটা তোমার দেখবা আনইনটেনশনালি যে তুমি বা ইন্টেনশনালি করতেছো এই কাজটা, এটা একটা ব্যাড এফেক্ট তোমার লাইফে পড়বে। তুমি দেখো, আমি জানি এটা, আমি আমি মানি, তো আমি জানি। সো মনে রাখবা যে বদদোয়া বা খারাপ কথা মানুষ মুখে বলতে হয় না, মানুষকে কষ্ট দিলে এগুলো নিজের অটোমেটিক তোমার গায়ে লেগে যাবে। সো এই কাজগুলো করে শুধু শুধু নিজের ক্ষতি করো না, সবাইকে পড়াশোনা করতে দাও। অনলাইন এডুকেশন হচ্ছে একটা ব্লেজিং, সবার কাছে পৌঁছে আছে শিক্ষা। একই জায়গা থেকে আমি ক্লাস নিচ্ছি, একই টিচারের পড়াশোনা পুরো বাংলাদেশে যাচ্ছে। সো এই জিনিসটাকে নষ্ট করো কেন তোমরা? কি দরকার নষ্ট করার? সো আমি চাই না তোমরা কেউ এর ধরনের উল্টাপাল্টা কমেন্ট কিছু করো, হ্যাঁ? ওকে, এবার আসো, আমরা একটু আলোচনায় আসি, হ্যাঁ। এবার আমরা একটু আলোচনা করবো ইন্টেন্সিফায়ার নিয়ে, হ্যাঁ। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি বলতো, আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। ইন্টেন্সিফায়ার ব্যাপারটা আসলে কি, খেয়াল করো। আচ্ছা, ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে জোর দেওয়া। ইন্টেন্সিফায়ার মানে কি? জোর দিয়ে প্রকাশ করা, কোনো কিছুকে জোর দেওয়া, জোর দেওয়া, ঠিক আছে? আচ্ছা, জোর দেওয়া বা অধিক গুরুত্ব দেওয়া, বা অধিক গুরুত্ব দেওয়া। আচ্ছা, এখন জিনিসটাকে চিন্তা করো একটু, বাংলায় জিনিসটাকে বোঝো, হ্যাঁ। আমি বললাম যে যে শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে। তাহলে এখানে আমার মডিফায়ার কোনটা বলতো? হচ্ছে স্টুডেন্টের আগে কি বসছে, দেখো আমি কি বললাম, শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী শিক্ষার্থী বা মেধাবী ছাত্রী। আচ্ছা, এই জায়গায় যদি আমি এখন খেয়াল করো, এই যে ব্রিলিয়েন্ট শব্দটা সে কাকে মডিফাই করছে? ব্রিলিয়েন্ট যে ওয়ার্ডটা বললাম সে কাকে মডিফাই করছে? ব্রিলিয়েন্ট শব্দটা কাকে মডিফাই করছে? নাউনকে। তাহলে এখানে স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, রাইট? তাহলে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিল? ব্রিলিয়েন্ট শব্দটা। তাহলে ব্রিলিয়েন্ট যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিছে, তাহলে সে কি হবে? একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো এই পর্যন্ত কথা ঠিকঠাক আছে যে সে একজন মেধাবী শিক্ষার্থী। এখন যদি আমি এই মেধাবীকে আরো অধিক প্রেসার দিই, আরো অধিক ফোর্স করি, আরো অধিক গুরুত্ব দেওয়া শুরু করি, তাহলে ব্রিলিয়েন্টের সাথে অবশ্যই আমাকে অতিরিক্ত কিছু অ্যাড করতে হবে। ওইটা হচ্ছে ইন্টেন্সিফাই করা। ওইটাই কি? ওটাই হচ্ছে শব্দকে ইন্টেন্সিফাই করা, শব্দকে অধিক জোর দেওয়া, শব্দের মধ্যে অধিক গুরুত্ব প্রয়োগ করা। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে এভাবে লিখি যে, আমি যদি বললাম যে শি ইজ a very brilliant student, very brilliant student। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি দেখো তো, এই জায়গায় ঠিক আগের মতো চিন্তা করো, আমরা আগের শব্দটার সাথে এখন কি মিল, কি মিল বা অমিল? এখানে আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে একটা নাউন, এখানে স্টুডেন্ট কি নাউন ছিল। তাহলে এই নাউনকে কে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে ব্রিলিয়ান্ট। তাহলে এটা কি? সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের উপর আবার জোর দিতেছে, সে কতটুকু মেধাবী? অনেক মেধাবী। এই যে জোর দিয়ে প্রকাশ করা, সেটা কি? সেটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। মাথায় রাখবা, ইন্টেন্সিফায়ার হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব। তাহলে এইটা, এই যে ভেরি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অবশ্যই অ্যাডভার্ব হচ্ছে ইন্টেন্সিফায়ার, ওকে। ইন্টেন্সিফায়ার মাথায় রাখতে হবে যে ইন্টেন্সিফায়ারগুলো প্রত্যেকে এক একটা
অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তার মানে তারা সাধারণত অ্যাডজেক্টিভের গুণাবলী প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলো কোনগুলো একটু দেখো তো, যে কোন কোন ওয়ার্ডগুলো আসলে ইন্টেন্সিফায়ার হতে পারে। যেমন সাধারণত ভেরি, সো, খুবই ইম্পর্টেন্ট মনে রাখো আমাদের পরীক্ষায় মোস্ট অফ দ্য কেসেস তুমি 90% ক্ষেত্রে প্রশ্ন তুমি উত্তর করতে পারবা শুধু ভেরি দিয়ে, শুধু ভেরি। ইন্টেন্সিফায়ার থাকলে তুমি সবার আগে যে ওয়ার্ডটা মাথায় আনবা দ্যাট ইজ ভেরি। সাথে কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, তারপর কি আছে রাদার, রিয়েলি। ওকে, সবগুলো মনে রাখার দরকার নেই, এই চারটা মনে রাখো, পাঁচটা। ভেরি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি আর হচ্ছে রিয়েলি। এক্সট্রিমলি ওয়ার্ডটা আমরা একটু খারাপ লাগার ক্ষেত্রে, কষ্টের ক্ষেত্রে বোঝাই। হ্যাঁ, এক্সট্রিমলি কখন আনি আমরা? কষ্ট বা খারাপ লাগা। হ্যাঁ, ওকে, এবার আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। কি বলছে দেখো, ম্যাক্সওয়েল ইজ আ ড্যাশ গুড প্লেয়ার। ওকে, দেখো গুড কি? গুড নিজে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। গুড কি? অ্যাডজেক্টিভ। তাহলে গুড কে মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এই জায়গাটা একটা নোট রাখো ছোট্ট করে, এখানে নোট রাখো যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে একটা নাউনকে অথবা একটা প্রোনাউনকে। কাকে করে বলতো? একটা নাউন অথবা প্রোনাউন। অপরদিকে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে, অথবা একটা অ্যাডভার্বকে, ক্ষেত্র বিশেষে পূর্ণাঙ্গ সেন্টেন্সকে। ওকে, তাহলে এখানে এই জিনিসটা তো ক্লিয়ার যে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে অবশ্যই কি হবে? সে অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমার কি লাগবে? অ্যাডভার্ব। তাহলে উত্তর কি হবে বলো তো ভাইকে? উত্তর কি হবে? না, এক্সিলেন্ট দিলে হবে না। হ্যাঁ, এক্সিলেন্ট দিলে কিন্তু হবে না, খেয়াল রাখো। অ্যাডজেক্টিভকে কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না। এইখানে এই জিনিসটা ভাই বুঝাইলাম। দেখো, একটা অ্যাডজেক্টিভকে অপর আরেকটা অ্যাডজেক্টিভ মডিফাই করে না, যে করে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে এখানে যেহেতু গুড দেওয়া আছে, তুমি এখানে এক্সিলেন্ট দিলে সেটা দুইটাই তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই না? দেখো, এই ব্যাপারটা বোঝো। তুমি যদি গুডের আগে যদি তুমি এখানে এক্সিলেন্ট দাও, ধরো কি দিলা? এক্সিলেন্ট। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভে মডিফাই করতেছে, দ্যাট ইজ ইম্পসিবল। একটা অ্যাডজেক্টিভ অপর অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না। অ্যাডজেক্টিভের সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দেয় সে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য কখনোই দেয় না, বুঝছো কিনা? অ্যাডজেক্টিভ তথ্য দেয় নাউন সম্পর্কে। তাহলে এখানে তো বলছে গুড শব্দটাকে আবার এক্সট্রা মডিফাই করতে। তাহলে গুড কিন্তু অলরেডি একটা মডিফায়ার। হ্যাঁ, গুড একটা অ্যাডজেক্টিভ হিসেবে মডিফাই কাজ করছে। এই অ্যাডজেক্টিভকে আবার যখন আমি তথ্য দিব, আবার যখন এটার সম্বন্ধে জোর দিব, আবার এটা নিয়ে কথা বলবো, তখন হবে সেটা অ্যাডভার্ব। তাহলে এইখানে এক্সিলেন্ট ওয়ার্ডটা আসলে যাবে না। তাহলে কি যাবে? ম্যাক্সওয়েল ইজ আ হাইলি গুড প্লেয়ার। তুমি এখানে চাইলে হচ্ছে দিতে পারো, এখানে তুমি হচ্ছে ভেরি দিতে পারো, ইজ আ হাইলি দিতে পারো। এই দুইটা শব্দ এখানে অর্থ যায়। অথবা ইজ আ রিয়েলি গুড প্লেয়ার, ম্যাক্সওয়েল ইজ আ রিয়েলি গুড প্লেয়ার, তুমি চাইলে রিয়েলি দিতে পারো, সত্যি সে একজন অসাধারণ খেলোয়াড়। তারপর আসি, শি ফেল্ট ড্যাশ সরি ফর হার বিহেভিয়ার। তাহলে সরি কি? সরি ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে তাকে মডিফাই করতে কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। তাহলে কি বলছে আমাকে? ইন্টেন্সিফায়ার। আমি বলেছি কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়ার ক্ষেত্রে কি? এক্সট্রিমলি। তাহলে শি ফেল্ট এক্সট্রিমলি সরি। She felt extremely sorry for her behavior. সে তার আচরণের জন্য অত্যন্ত কষ্ট পেয়েছে। ওকে, গুড না থাকলে কি এক্সট্রিমলি বসতো? ইন্টেন্সিফায়ার হলে কখনো এক্সিলেন্ট হবে না। এক্সিলেন্ট ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাট ইন্টেন্সিফায়ার সে নিজে একটা অ্যাডভার্ব। এক্সিলেন্ট না থাকলে, এখানে গুড না থাকলে আসলে ইন্টেন্সিফায়ার হইতো না। কারণ যদি গুড অ্যাডজেক্টিভটা না থাকে তাহলে তো ইন্টেন্সিফায়ার বসতে পারবে না, কারণ ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভকেই মডিফাই করতে হবে, না থাকলে হবে না। তো প্রশ্ন তখন ডিফারেন্টলি হবে। আচ্ছা, এইবার আমরা আশা করছি এই ব্যাপারগুলো ক্লিয়ার আমাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি? পজিটিভ। ওকে, সবাই পজিটিভ জিনিসটাকে একটু নোট রাখো। পজিটিভ জিনিসটা কি আমরা একটা চার্ট করে জিনিসটা ক্লিয়ার করি। হ্যাঁ, সবাই একটু একটা এরকম করে বক্স করো। এরকম একটা চার্ট লিখো সবাই। হ্যাঁ, আমরা আমাদের পজিটিভে যা যা আসে সবগুলোকে আমরা এখানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সবাই একটু নোট রাখো। আচ্ছা, সবাই সুন্দর করে নোট করবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি হবে? এখানে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, সবাই লিখো
সাবজেক্টিভ, আর এই পাশে লেখা হচ্ছে পজেসিভ। ঠিক আছে, তাহলে কোন ধরনের সাবজেক্ট হলে কোন ধরনের পজিটিভ হবে এটা আমাদের জানাটা জরুরি না? আচ্ছা, তাহলে সাবজেক্ট যদি হয় আই, হ্যাঁ, এক নম্বরে যদি লিখো সাবজেক্ট যদি হয় আই, তাহলে আমাদের পজিটিভ কি হবে? মাই। পজিটিভ কি হবে? আই এর জন্য পজিটিভ কি? মাই। যদি সাবজেক্ট হয় যদি উই, তাহলে এটার পজিটিভ কি হবে বলো তো? এটা পজিটিভ হচ্ছে আওয়ার। উই এর পজিটিভ কি? আওয়ার। সাবজেক্ট যদি হয় ইউ, তাহলে এর পজিটিভ কি হবে বলো তো? এটা হচ্ছে ইয়োর। ঠিক আছে, সাবজেক্ট যদি হয় হি, তাহলে তার পজিটিভ কি হবে বলো তো? হিজ। সাবজেক্ট যদি হয় শি, তাহলে তার পজিটিভ কি হবে বলো তো? হার। সাবজেক্ট যদি হয় ইট, তাহলে তার পজিটিভ কি হবে বলো তো? ইটস। সাবজেক্ট ইটসে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই। সাবজেক্ট যদি হয় দে, তাহলে তার পজিটিভ কি হবে বলো তো? তার পজিটিভ হবে হচ্ছে কি? দেয়ার। এখানে একটু নোট রাখো, হি এর জায়গায় লিখো বয়, হ্যাঁ, একটা বয় যদি হয় বয়, আর শি এর জায়গায় যদি হয় একটা গার্ল, ওকে, একটা মেয়ে যদি একটা মেয়ে হয়। শেষ। ওকে, এইটুকু আমাদের হচ্ছে মূল আলোচনা। তাহলে আরেকটা নোট রেখে দাও, যদি মনদের ভালো, যদি নাও এটা আসার সম্ভাবনা কম। ওয়ান যদি হয় তাহলে ওয়ানের পজিটিভ কি হবে? ওয়ান্স। ওয়ান্স লিখতে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি। শেষ। এই চারটা কি মনে রাখা পসিবল ভাইকে বলো তো? এই চারটা যদি মুখস্থ রাখতে পারো, পজিটিভ নিয়ে তোমার আর কিচ্ছু চিন্তা করা লাগবে না। দে থাকলে কিন্তু দেয়ার উচ্চারণটা কিন্তু এরকম না, দেয়ার কিন্তু THEIR। ঠিক আছে, THERE না কিন্তু, বুঝছো? ওইটা কিন্তু হয়ে যাবে দেয়ার মানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ওইটা স্থানকে বোঝায়। হ্যাঁ, দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ওইটা না। তাহলে এখানে দেয়ার হচ্ছে একটা পজিটিভ ফর্মে আছে THEIR, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে একটু মনে রাখো, তোমরা যদি ভুল করো তাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ। একটা হচ্ছে দেয়ার, এটা হচ্ছে সেখানে, হ্যাঁ, সেখানে। এটা কিন্তু আমাদের পজিটিভ না। পজিটিভটা কি? THEIR। এই দেয়ার এটা হচ্ছে তাদের, তাদের। ঠিক আছে, ওকে। আবার ইটের ক্ষেত্রে একটা ঝামেলা তোমরা করে ফেলবা আমি জানি, এই জন্য ভাই আগে আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। দেখো, ইটের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের পজিটিভ কোনটা বলো তো? এইটা হচ্ছে আমাদের পজিটিভ। এটা কি? এটা হলো আমাদের পজিটিভ। এটা কি? এটা হচ্ছে আমাদের পজিটিভ। মাথায় রাখতে হবে, হ্যাঁ। অপর দিকে আরেকটা আলোচনা খেয়াল রাখো, সেটা কি? একটা হচ্ছে ইটস, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফি ইটস। ওকে, তাহলে কোনটা পজিটিভ বলো তো? আমাদের পজিটিভ হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের পজিটিভ। এটা কি আমাদের? ভুলেও কিন্তু তোমরা অ্যাপোস্ট্রফি দিবে না, ইটস এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হবে না। ওকে, মনে রাখা যাবে বলো তো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, মুখস্থ, গুড, এই তো ফাইন, কংগ্রাচুলেশনস। আচ্ছা, তাহলে আমরা এইটুকু আশা করি বুঝছি। তাহলে এবার আমরা দেখি একটু প্রবলেমগুলো সলভ করি, আমরা পারি কিনা দেখো। তাহলে এবার আমরা প্রবলেমে চলে আসি সরাসরি। দেখো, দে কমপ্লিটেড, তাহলে কি বলছে দেখো, ইউজ পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার কাকে বলছে? এই টাস্ক ওয়ার্ডটা আছে না, টাস্ক কিন্তু একটা নাউন। এই নাউনকে কি বলছে? প্রি মডিফাই করতে। কি দিয়ে? পজেসিভ। তাহলে তারা তাদের কাজ করেছে, রাইট? তাহলে তারা, তাহলে দে যদি থাকে তাহলে দের পজিটিভ কি হবে? সহজ কথায় দেয়ার। দে থাকলে কি হবে? দেয়ার হবে। আই উইল মিট, তাহলে এখানে সাবজেক্টটা কি আছে বলো তো? আই। তাহলে আই উইল মিট ড্যাশ ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। তাহলে আই এর পজিটিভ কি? মাই। আমি লিখে দিছি না তোমাদেরকে? আই এর পজিটিভ কি হবে? মাই। লাবণ্য ইজ বিজি উইথ ড্যাশ স্টাডিজ। লাবণ্য মেয়ের নাম, স্বাভাবিক। লাবণ্য তার পড়াশোনার সাথে ব্যস্ত, বলেছি না? যদি মেন নাম থাকে কোনো, তাহলে কি হবে? উইথ। বলো, তোমরা অ্যান্সার করো, লাস্ট অ্যান্সারটা তোমরা করো, হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা। লাস্ট প্রশ্নের অ্যান্সারটা তোমরা করো, 3 নাম্বার। হ্যাঁ, লাবণ্য ইজ বিজি উইথ ড্যাশ স্টাডিজ। লাবণ্য তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। কি হবে? হার, গুড, এই তো হার, এই যে সবাই বলতেছে হার হবে। তাহলে কি হবে এখানে? হার। লাবণ্য ইজ বিজি উইথ হার। লাবণ্য যদি মেয়ে, তাহলে মেয়ের জন্য পজিটিভ কি হবে? হার। বুঝে গেল? ওকে, আশা করছি ক্লিয়ার এটা। এরপরে আমরা একটু আসি, চলো আমরা চলে আসি কম্পাউন্ড ওয়ার্ডগুলো আসলে কি। কম্পাউন্ড ওয়ার্ড জিনিসটা কি খেয়াল করো।
এখানে কোনো সূত্রের কোনো কাজ নাই, এটা পরীক্ষায় খুব কম আসে। তারপরে আমরা মন্দের ভালো আমরা শিখে রাখবো, যেন আমরা পরীক্ষার জন্য না আটকাই, ঠিক আছে? আমরা কোনোভাবে আটকানো যাবে না, আমরা সবগুলো জিনিস ভালোভাবে বুঝবো। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ড কি দেখো, কিছু কিছু শব্দ আছে দুইটা শব্দ মিলে একটা অর্থ দেয়, দুইটা শব্দ মিলে একটা ভিন্ন জিনিস বোঝায়। যেমন ধরো, মানে ভিন্ন জিনিস না, দুইটা শব্দ মিলেই একটা ওয়ার্ড। যেমন ধরো আমি বলি না ওয়েল নোন, সুপরিচিত, তাহলে সুপরিচিত ওয়ার্ডটা কিন্তু আলাদা করা যাবে না। তাহলে কি ওয়েল নোন মানে কি সুপরিচিত। ব্র্যান্ড নিউ, একদম নতুন গাড়ি। ওয়েল বিহেভড, সদাচরণ, হ্যাঁ সদাচরণ বা ভালো আচরণ। লং টার্ম, দীর্ঘমেয়াদী। তারপর কি আছে মাল্টি কালার্ড, বহু রং। তারপর কি আছে ব্যাক ডেটেড, মানে হচ্ছে পুরাতন। ব্যাক ডেটেড শব্দটা মনে রাখো, পুরাতন। ওল্ড ফ্যাশনড মানেও কি পুরাতন না, তাহলে এখানে একটু মনে রাখো ওয়ার্ডগুলো। ওল্ড ফ্যাশন মানে কি পুরাতন, তাহলে ড্রেসের ক্ষেত্রে পুরাতন হবে বা কোনো একটা ফ্যাশনের ক্ষেত্রে। আবার ব্যাকডেটেড শব্দের অর্থ কি, এটা অর্থ হচ্ছে পুরাতন, হ্যাঁ পুরাতন। এখানে ওয়েল বিহেভ মানে কি সদাচরণ, সদাচরণ, ওকে। তারপরে লং টার্ম মানে কি দীর্ঘমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী, ঠিক আছে দীর্ঘমেয়াদী। মাল্টি কালার্ড মানে কি বহু রঙের, এটা খুব কম আসে। ওয়েল নোন মানে কি সুপরিচিত, সুপরিচিত, বুঝলা? ওকে, বোঝা গেল? বলো তো, সুপরিচিত অর্থাৎ কোন একজন ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান সুপরিচিত খুব, তাহলে কি হবে ওয়েল বিহেভড। তাই যদি হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে, তাহলে হবে লং টার্ম ডিসিশন, লং টার্ম প্রজেক্ট। তাহলে কি হবে, তো ওয়েল বিহেভড হয় কোন একজন ব্যক্তি সম্পর্কে, হি ইজ আ ওয়েল বিহেভড পারসন, সে একজন সদাচারী ব্যক্তি। তাহলে এবার আমরা একটু অ্যান্সারগুলো করি, দেখো। she thinks this is a dash trend. ট্রেন্ড মানে কি বলতো, ট্রেন্ড মানে হচ্ছে ফ্যাশন, ট্রেন্ড মানে কি ফ্যাশন বা প্রচলন, ফ্যাশন বা প্রচলন, হ্যাঁ বলতো কি হবে এটা, প্রচলন, হ্যাঁ। তিনি বলতেছে যে সে মনে করে যে এটা একটা পুরাতন প্রচলন, সে মনে করে যে এটা একটা পুরাতন মানে ফ্যাশন, তাহলে কি হবে, তাহলে she thinks this is a, তাহলে যেহেতু আছে তাহলে কি হবে, ওল্ড কি নেওয়া যাবে না, এর পরে আমাকে অবশ্যই কনসোনেন্ট সাউন্ড দিতে হবে, তাহলে কোনটা হবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, তাহলে কি হবে she thinks this is a back ডেটেড ফ্যাশন। দেখো আমি তো উত্তরগুলো বুঝাই দিচ্ছি, এখানে তুমি যদি নিতা ওল্ড ফ্যাশন তাহলে কি উত্তর হইতো বলো তো, তুমি যদি ওল্ড ফ্যাশন নিতা, হ্যাঁ তাহলে উত্তর হইতো, কারণ হবে না, কারণ কি সহজ কথায়, সহজ কথায় আমার এখানে কি আছে, এখানে দেওয়া আছে, আর পরে কি লাগবে আমার, আমার অবশ্যই এখানে লাগবে একটা কনসোনেন্ট সাউন্ড, কি লাগবে কনসোনেন্ট সাউন্ড। এখানে খেয়াল করো এখানে কি আছে, এখানে কি দেওয়া আছে আমার, এখানে এই যে ওল্ড ওয়ার্ডটা সে কি, সে হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, সে কি ভাওয়েল সাউন্ড। তাহলে অবশ্যই উত্তরটা কনফ্লিক্ট করতেছে, মিলতেছে না, তাহলে কোনটা হবে, এই যে ব্যাক বি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পরে কনসোনেন্ট, ঠিক আছে ওকে। তারপরটা আসো, তারপরের প্রশ্নে কি আছে দেখো তো, যে হার হাজব্যান্ড বট হার আ ড্যাশ, তার হাজব্যান্ড তার স্বামী তাকে একটা ড্যাশ মোবাইল কিনে দিল, কি হবে, তাহলে কি হবে নতুন মোবাইল, কি ব্র্যান্ড নিউ, তাহলে হার হাজব্যান্ড বট হার আ ব্র্যান্ড নিউ মোবাইল, ব্র্যান্ড নিউ মোবাইল। ক্লিয়ার সবাই, বলো তো, বলো তো হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ ব্যাকডেটেড, ব্র্যান্ড নিউ হবে কি, শি থিংস দিস ইজ আ ব্র্যান্ড নিউ ট্রেন্ড। ব্র্যান্ড নিউ জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসের ক্ষেত্রে বলা হয়, হ্যাঁ কোনো একটা জিনিস, ধরো একটা মোবাইল, একটা গাড়ি, একটা হচ্ছে কম্পিউটার, হচ্ছে ব্র্যান্ড নিউ কম্পিউটার, হ্যাঁ। কিন্তু ফ্যাশন তো একটা জিনিস না, ফ্যাশন তো একটা এন্টায়ার থট, একটা কালচার, তাই না, ওইটাকে তুমি ব্র্যান্ড নিউ বলার সুযোগ হবে না, বুঝছো। ব্র্যান্ড নিউ একটা মোবাইল হইতে পারে, ব্র্যান্ড নিউ একটা স্মার্টবোর্ড হইতে পারে, ব্র্যান্ড নিউ একটা শার্ট হইতে পারে, বাট ব্র্যান্ড নিউ একটা ঘড়ি হইতে পারে, বাট একটা ফ্যাশনকে ব্র্যান্ড নিউ বলা হয় না। ফ্যাশন ওল্ড অথবা কি বলা যায় ব্যাকডেটেড, এগুলো বলা যায়, ওকে। আসো আমরা তারপরে আসি কোয়ান্টিফায়ার জিনিসটা আমাদের কি, হ্যাঁ আমাদের কোয়ান্টিফায়ার ব্যাপারটা আমরা কি পাচ্ছি, কোয়ান্টিফায়ার মানে কি, দেখো কোয়ান্টিফায়ার শব্দটা কি আসছে কোয়ান্টিটি থেকে, কোত্থেকে আসছে বলো তো, কোয়ান্টিফায়ার ওয়ার্ডটি এসেছে কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে হচ্ছে একটা পরিমাণ, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, অল্প নাকি বেশি
নাকি খুব কম নাকি খুব বেশি, কি? তারপরে কোয়ান্টিটি ওয়ার্ডটা পরিমাণ ওয়ার্ড থেকে কি এসেছে, কোয়ান্টিফায়ার। ওয়ার্ডগুলো মনে রাখো, কি পাচ্ছি আমরা, লিটল অল্প, ওকে খুব অল্প পরিমাণ, আ লিটল কিছুটা, মানে অল্প তবে কিছুটা, আ গ্রেট নাম্বার অফ অনেকগুলো, আ লট অফ প্রচুর, লটস অফ প্রচুর, মেনি মোর এগুলো অর্থ হচ্ছে অনেক, সাম এনাফ, এনাফ মানে হচ্ছে যথেষ্ট, সাম মানে কিছু, এনি হচ্ছে যে কোনো, ফিউ মানে হচ্ছে অল্প, মানে নাই বললেই চলে, আ ফিউ মানে অল্প কিছু, আ গ্রেট অ্যামাউন্ট অফ অনেক পরিমাণ, 2, 3, 10, সেভারাল এই সবগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার, ঠিক আছে, পরিমাণবাচক বোঝায়। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস তোমরা একটু ক্লিয়ার হও, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর মধ্যে লিটল, এই ফিউ, এই দুইটা ব্যাপারের মধ্যে তোমাদেরকে ভাই একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করো। হ্যাঁ, তোমরা একটা বক্স থাকো, হ্যাঁ সুন্দরভাবে একটা বক্স নাও, এখানে এটা ভিতরে তোমরা হচ্ছে 3টা ঘর করো, হ্যাঁ 3টা ঘর নাও, এক, দুই, তিন, ঠিক আছে, ওকে। আসো এবার আমরা জিনিসগুলো কি বোঝাতে যাচ্ছি খেয়াল করো। এইখানে উপরে লিখে হচ্ছে তোমরা যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, এখানে লিখো কাউন্টেবল, আর এখানে লিখে হচ্ছে বোধ, অর্থাৎ কোন ধরনের কোয়ান্টিফায়ার কার পূর্বে বসে। হ্যাঁ, বললাম কি বলতো, যে কোন ধরনের কোয়ান্টিফায়ার, কোন ধরনের শব্দগুলো কার পূর্বে বসে। কিছু কিছু কোয়ান্টিফায়ার আছে সেগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেগুলো গোনা যায় না। কিছু কিছু আছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ যাদেরকে গোনা যায়। আর কিছু কিছু আছে এরা সবার সাথে বসতে পারে, এরা কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে, এটা ক্লিয়ার করা দরকার। তাহলে খেয়াল করো, আমাদের আনকাউন্টেবলে কারা কারা বসে। আনকাউন্টেবল বসে হচ্ছে আমাদের, প্রথমে আসে হচ্ছে আমাদের লিটল, ওকে লিটল, আ লিটল, দা লিটল, তারপর হচ্ছে কি আছে আমাদের, আমাদের কি আছে আরো লিটলের পরে, আমি একটু চারটা দেখি এখানে, আ গ্রেট অ্যামাউন্ট অফ, আ গ্রেট অ্যামাউন্ট অফ, আ গ্রেট অ্যামাউন্ট অফ। আরেকটা যদি আমরা বসাই সেটা কি হবে, 1, 2, 3 এগুলো তো সবার সাথে বসে, হ্যাঁ মাছ, মাছ রাইট, কি বসে, একটা হচ্ছে মাছ, ওকে মনে থাকবে, তাহলে একটু নোট করে নাও, 1, 2, 3, 4 আর হচ্ছে 5। তাহলে এই 5টা হচ্ছে আমাদের এই কোয়ান্টিফায়ারগুলো কাদের সাথে বসে বলো তো। হ্যাঁ লেখা বোঝা যাচ্ছে না, একটু লিখে ফেলছি, এটার পরে একটু বড় করে লিখবো। তাহলে একটু নোট রাখো যে এইখানে ভাইয়া যে কোয়ান্টিফায়ারগুলো বললাম এগুলো শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, মানে যাদেরকে গণনা করা যায় না। ধরো পানি কি গোনা যায় না, ধরো হচ্ছে বালু কি গোনা যায় না, আলো কি গোনা যায়, বাতাস কি গোনা যায় না, তাহলে এদের সাথে শুধু এরা বসবে। আচ্ছা, এবার আসি আমরা কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে, যেগুলোকে গোনা যায়। তাহলে গোনা যাওয়ার ক্ষেত্রে কি হয় আমাদের বলতো, 1 নাম্বার হচ্ছে ফিউ, 2 হচ্ছে আ ফিউ, 3 হচ্ছে দা ফিউ, 4 কি আছে, আ গ্রেট নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, আর 5 আমরা কি পাচ্ছি, 5 হচ্ছে মেনি, 5 কি বসে আমাদের, মেনি বসে, ঠিক আছে। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, মেনি বসে। এখন আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চাইলে এমন কিছু কোয়ান্টিফায়ার আছে যেগুলো আনকাউন্টেবল কাউন্টেবল সবার সাথেই বসতে পারে, কোনো সমস্যা নেই। যেমন ধরো সবার আগে যেটা বেশি ব্যবহৃত সেটা হচ্ছে সাম, 2 নম্বরে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে কি, সামের পর আমরা কি পাচ্ছি, এনি, এনি আছে, সাম এনি আ লট অফ লটস অফ, সাম এনি আ লট অফ, আ লট অফ, তারপরে কি আছে, লটস অফ, লটস অফ, আরো কি আছে আমাদের, তারপর নাম্বার, নাম্বারগুলো 1, 2, 3, 4 এগুলো সবাই, ঠিক আছে। তারপর হচ্ছে এনাফ, এনাফ সবার সাথে বসতে পারে, এনাফ সবার সাথে বসতে পারে, ওকে।
তারপরে আমার কি আছে সংখ্যা, হ্যাঁ 6 লিখে রাখো শুধু সংখ্যাগুলা, সংখ্যা, শেষ শেষ আমাদের কথা। ওকে, এইবার আমরা একটু দেখি প্রবলেম সলভ করতে পারি কিনা। চলো, দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স। এইবার আসো কি বলছে, ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স কোন ধরনের নাউন তোমরা বলবো ভাইকে? ফ্লাওয়ার্সকে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো? ফুল গোনা যায় নাকি গোনা যায় না বলো? যদি গোনা যায় তাহলে তুমি ওই যে কাউন্টেবলের লিস্ট ধরে এখান থেকে যে কোনো একটা বসাবা উত্তর অর্থ অনুযায়ী। যদি গোনা না যায় তাহলে তুমি আনকাউন্টেবল লিস্ট ধরে বসাবা। জাস্ট তোমাকে জানতে হবে যে এটা ফ্লাওয়ার্স কি। আমি তোমাকে পুরা কনসেপ্ট ধরাই দিছি, পুরা বেসিক ধরাই দিছি, প্রত্যেকটা জিনিস তুলে দিছি। এটা তোমার কাজ হচ্ছে ফ্লাওয়ার্স কোন ধরনের নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা চিন্তা করো, লিস্ট থেকে একটা ওয়ার্ড বসাই দাও, শেষ। কাউন্টেবল, গুড, এই তো ফাইন। আমাদেরকে শাহির বলেছে কাউন্টেবল, শাহির গুড, কংগ্রাচুলেশনস। আর আমাদেরকে দিগন্ত অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, মেনি বলে দিছে দিগন্ত, গুড। খুশি মনে অলরেডি অ্যান্সার করছে, লাবিবা তানজিম অ্যান্সার করেছো, লাবিবা কংগ্রাচুলেশনস, রাইট। তাহলে সবাই বলতেছে এটা কাউন্টেবল। তাহলে ফুল যদি গোনা যায় তাহলে এটা কি? এটা একটা কাউন্টেবল নাউন। কি হবে? কাউন্টেবল নাউন। তাহলে কি হবে? যদি অনেক বেশি ফুল হয় তাহলে তুমি বলতে পারো মেনি বলতে পারো। যদি কম ফুল চিন্তা করো যে আমার বাগানে অনেক কম ফুল, দেয়ার আর আ ফিউ, ওকে, অল্প। আবার যদি তুমি বলো যে আমি কমন জিনিস থেকে নিব, কিছু কমন আছে যারা কাউন্টেবল নন কাউন্টেবল সবার সাথে বসে, তুমি বলতে পারো দেয়ার আর সাম ফ্লাওয়ার্স, অথবা দেয়ার আর আ লট অফ ফ্লাওয়ার্স। অনেকগুলো অ্যান্সার হতে পারে সঠিক। তারপরে আসো, দ্য গার্ল ডাজ নট হ্যাভ ড্যাশ মানি। তাহলে মানি, টাকাটা, তোমাদের যে ছোট তোমরা টাকা ওয়ার্ডটা মনে রাখো একটু, মানি ওয়ার্ডটা আনকাউন্টেবল, হ্যাঁ একটু নোট রাখো। মানি যে শব্দটা আছে না, এটাকে ইংলিশ গ্রামারে আনকাউন্টেবল চিন্তা করা হয়। মানি ওয়ার্ডটাকে গ্রামারে কি হিসেবে চিন্তা করা হয় বলো তো? আনকাউন্টেবল। মানি ওয়ার্ডটাকে কাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয় না। আমরা যদি টাকা পয়সা গুনি, তবে ইংলিশ গ্রামারে টাকাকে আনকাউন্টেবল চিন্তা করা হয়। তাহলে দ্য গার্ল ডাজ নট হ্যাভ, দেখো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে কিন্তু সাম হয় না, নেগেটিভ সেন্টেন্স হয় হচ্ছে এনি। নেগেটিভ সেন্টেন্স কি হয়? মেয়েটার কাছে কোনো টাকাই নাই, হ্যাঁ তাহলে কি হবে? মেয়েটার কাছে কোনো টাকা নাই, তাহলে হ্যাভ এনি মানি। তাহলে দ্য গার্ল ডাজ নট হ্যাভ, অথবা এনাফ দিতে পারো, এনাফ। কিন্তু সাম ওয়ার্ডগুলো, সাম এটা কখনোই নেগেটিভ সেন্টেন্সে যায় না, বুঝছো? সাম হবে না, তাহলে কি হবে? হয় এনি না হলে এনাফ। তাহলে মেয়েটার কাছে কোনো টাকা নাই বা মেয়েটার কাছে যথেষ্ট টাকা নাই, অর্থাৎ কোথাও যাবে 100 টাকা লাগবে, তার কাছে 50 টাকা আছে, তো যথেষ্ট টাকা নাই, ঠিক আছে? ওকে, আমরা আসি আমাদের তার পরবর্তী আলোচনা কি আছে আমাদের। এবার আসো আমরা একটু খুব মজার আলোচনায় ফিরবো, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল। সহজ কনসেপ্ট আমি পড়াবো, আমি মোটেই তোমাকে জিনিসটাকে কঠিন করাবো না, হ্যাঁ। এটা মাস্টার বুকে পাইছি, আচ্ছা ওকে, পেতে পারো, অনেক বই এগুলো থাকবে আলোচনা। এইবার আলোচনা আমরা একটু আসি, হ্যাঁ আমাদের কি পাচ্ছি আমরা, দেখো তো, যে ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা কি একটু বলি, হ্যাঁ। প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা হচ্ছে কোনো একটা কাজ চলতেছে এমন সিচুয়েশনকে বোঝায়, হ্যাঁ চলমান অবস্থা বোঝায়। কি বোঝায় বলো তো? চলমান অবস্থা। যেমন ধরো আমি যদি বলি, চিন্তা করো, আমি যদি তোমাকে সিচুয়েশনটা বোঝাই, হ্যাঁ মনে রাখো প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষেপে মনে রাখবে কিভাবে বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষেপে যদি মনে রাখো, ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে, হ্যাঁ এইটুকু মনে রাখো, জাস্ট এইটুকু মনে রাখো তুমি, তাহলে তোমার আর কোনো কঠিন লাগবে না। ভাইয়া তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি, খেয়াল করো, কোনো টেনশন নিও না, হ্যাঁ ইংলিশের দায়িত্ব যেহেতু নিয়েছি, তোমরা ইংলিশে কিভাবে ভালো করো, কিভাবে বেস্ট একটা মার্ক করতে পারো, এর দায়িত্ব তো আমার, তাই না? তোমার দায়িত্ব যেমন নিয়েছি, তাই তোমাকে বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, তোমাকে ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার, এবং কিভাবে জিনিসটা সহজে বুঝবা ওই সকল প্র্যাকটিস তোমাকে করাই দেওয়ার দায়িত্ব কার? আমার। আচ্ছা, তাহলে সহজ কথায় আমরা বলি, প্রেজেন্ট পার্টিসিপল যদি পরীক্ষা আসে তাহলে অ্যান্সার করব কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা ফর্মের দিয়ে অ্যান্সারটা করব। আচ্ছা, এটা সাধারণত কি বোঝায় বলো তো? এটা বোঝায় হচ্ছে একটা চলমান অবস্থা বোঝায়। একটা কি বোঝায়? একটা চলমান অবস্থা। তখনকার, যে সময়ের কথা বলতেছি তখনকার চলমান অবস্থা। আচ্ছা, তাহলে চিন্তা করো ভাই, যদি বলি যে আই স আ ড্যাশ বেবি, হ্যাঁ আমি একটা এমন শিশুকে দেখেছিলাম, আমি এমন একটা এমন শিশুকে দেখেছি, তাহলে শিশুটা কি হবে? অর্থাৎ আমি যখন ছেলেটাকে দেখছি বা শিশুটাকে দেখছি তখন সে কান্না করতেছিল, তাহলে কি হবে বলো তো তোমরা?
আমি আরো কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু নিজের অ্যান্সার করো। হ্যাঁ, আবার বললাম যে কি বলা যায় যে যে উই saw a dash man, আমরা একটা এমন মানুষকে দেখেছিলাম, অর্থাৎ যেই মানুষের কথা বলতেছি ওই মানুষটা একটা সময় কিছু একটা কাজ করতেছিল, বুঝছো? কিছু একটা কাজ করতেছিল, ওই মানুষটা কিছু একটা কাজ করতেছিল বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আই স আ ড্যাশ বেবি, তাহলে আমি একটা যখন ছেলেটাকে দেখছিলাম ওই বাচ্চাটা কি করতেছিল, ছোট্ট শিশু কান্না করতেছিল, তাহলে কি হবে? ক্রাই না হয় কি হবে অ্যান্সারটা? ক্রাইং। তাহলে আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত, কান্না করতেছে এমন ছেলেকে দেখছিলাম, কান্নারত একটা বাবুকে দেখছিলাম। উই স আ ড্যাশ ম্যান, আমরা একটা এমন মানুষকে দেখছিলাম, কেমন মানুষ? সুইমিং ম্যান, অথবা হতে পারে টকিং ম্যান, অথবা ওয়াকিং ম্যান। আমি বললাম কি উই স আ ওয়াকিং ম্যান, অর্থাৎ আমরা যখন ছেলেটাকে দেখছিলাম বা লোকটাকে, তখন তার অবস্থাটা কি ছিল? তিনি হাঁটা অবস্থায় ছিলেন। তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করবা। তাহলে এখানে আসো তো তোমরা সবাই, তাহলে উত্তরগুলো কি হবে চিন্তা করো। উই স আ ড্যাশ রোবট, আমরা এমন একটা রোবট দেখেছিলাম, সেটা ডান্সিং রোবট হইতে পারে, স্পিকিং রোবট হইতে পারে, সিঙ্গিং রোবট হইতে পারে, ওয়াকিং রোবট হইতে পারে, রানিং রোবট হইতে পারে। তুমি যে কোনো একটা উত্তর দিবা, তোমার পরীক্ষায় কিন্তু একাধিক অ্যান্সার দিবা না। তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করবো। তাহলে উই স আ, ধর আমি বললাম কি ডান্সিং রোবট, আমরা একটা নাচতেছিল এমন একটা রোবটকে দেখেছিলাম, অথবা হইতে পারে স্পিকিং রোবট, অথবা হতে পারে উই স আ কি বলা যায় রানিং রোবট, আমরা একটা দৌড়ানোরত একটা রোবটকে দেখেছিলাম। তারপর আসো, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ ডগ সেলডম বাইট, এটা একটা প্রবাদ বাক্য থেকে আসছে। এটা অর্থ হচ্ছে বার্কিং ডগ, মানে হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে বার্ক না হয় কি হবে উত্তরটা? বার্ক না হয় বার্কিং। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি থাকবে, এটা মার্ক করে রাখো। এই প্রশ্নটা মার্ক করে রাখো, কারণ এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। বার্কিং ডগটা তো রুল দিয়ে কাজ করতে পারবে না, এটা হবে কি? এই উত্তরটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বার্কিং ডগ সেলডম বাইটস, ওই প্রবাদ থেকে এটা দিছে। বার্কিং ডগস সেলডম বাইট মানে হচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, বা কামড়ায় না বললেই চলে, বুঝছো? বার্কিং ডগ হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা চলে আসি একটু পাস্ট পার্টিসিপল। এই আলোচনাটা একটু কঠিন, একটু জটিল, একটু মনোযোগ দাও। হ্যাঁ, কি বলছি আমরা এখন? কি আলোচনা করছি? পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ব্যাপারটা কি খেয়াল রাখো তো। V3 ভার্বের V3 ফর্ম, যেটা কি হিসেবে কাজ করবে? সাধারণত একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কথাই বুঝাইলাম বলতো? কি বললাম বলতো? যখন একটা ভার্বের V3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তাহলে মূল ওয়ার্ডটা কোথা থেকে আসবে বলতো? মূল ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব থেকে আসবে। মূল ওয়ার্ড কি থেকে আসবে বলতো? একটা ভার্ব। তার মানে এই ভার্বটার 3 নাম্বার ফর্মটা কি হিসেবে কাজ করবে? একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে সকল অ্যাডজেক্টিভ কিন্তু V3 না, বুঝছো কিনা? সকল অ্যাডজেক্টিভ দিয়ে দিলে উত্তর হবে না। যেমন চিন্তা করো, আমি বললাম যে there is a dash chair on the floor. On the floor. আচ্ছা, এই প্রশ্নটা চিন্তা করো তো। তুমি যদি এখানে দাও, হ্যাঁ, তুমি ধরো এখানে একটা দুইটা অ্যান্সার দিলা। একটা দিলা যে there is a new chair, ওকে, নিউ দিলে একজন অ্যান্সার। আবার আরেকজন অ্যান্সার দিল কি? তোমরা একজন অ্যান্সার দিল হচ্ছে কি নিউ, হ্যাঁ, আরেকজন দিল হচ্ছে ব্রোকেন। তাহলে কোনটাকে উত্তর নিবা বলো তো? এই জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করো। দেখো, তুমি যদি নিউ নাও, উত্তর যদি তুমি নিউ নাও, তাহলে কি হচ্ছে? নিউ হচ্ছে শুধুই অ্যাডজেক্টিভ। এটা কি? কিন্তু এটা তো V3 না, এটা কোনো একটা ভার্ব থেকে আসছে নিউ ওয়ার্ডটা না। তার মানে সে কিন্তু পাস্ট পার্টিসিপল না, সে শুধুই অ্যাডজেক্টিভ। বাট তুমি যদি ব্রোকেন চিন্তা করো, তো ব্রোকেন কি থেকে আসছে বলো তো? ব্রোকেন কিন্তু একটা V3। কোথা থেকে আসছে? এর মূল ভার্বটাকে, এই মূল ভার্বটা হচ্ছে ব্রেক থেকে আসছে। কোথা থেকে? ব্রেক থেকে। ব্রেক, দেখো এটা কি? মূল ভার্বটা কি? ব্রেক। তার সেখান থেকে কি যায় আমাদের? ব্রোক। আর সেখান থেকে আমাদের কি যায়? ব্রোকেন। তাহলে বুঝছো এখন খেলাটা, যে কেন একটা উত্তর সঠিক একটা ভুল?
এইখানে তোমরা বুঝতে পারবা। এখন দেখো এই ব্রোকেন সে ভার্ব থেকে হয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে, তারপরে সে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি V2 ফর্ম বলে, তাহলে শুধু মানে পাস্ট পার্টিসিপল বলে, তাহলে কি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ অ্যান্সার দেওয়া যাবে? বলো তো। যদি তোমাকে পাস্ট পার্টিসিপল বলে, তাহলে কি পাস্ট পার্টিসিপল বলার মানেই কি তুমি একটা অ্যাডজেক্টিভ অ্যান্সার দিয়ে দিবা? না। অ্যাডজেক্টিভের মতো মনে হয়, অ্যাডজেক্টিভ দিলে উত্তরটা সঠিক মনে হয়, বাট তোমাকে যেই কিওয়ার্ডটা দিছে, তোমাকে যেই ইন্ডিকেটরটা দিছে, ওইটা অনুযায়ী অ্যান্সারটা হবে। তাহলে উত্তর কি হবে? ব্রোকেন অ্যান্সার রাইট হবে, নিউ হবে না। তাহলে এবার এখানে আসো তো, দেয়ার ওয়াজ আ ড্যাশ চেয়ার অন দ্য রুম, এটা আমরা বুঝে ফেলছি, অলরেডি আলোচনা করছি। তাহলে কি হবে? ব্রোকেন। এই উত্তরটা একটু ভাবো তো দেখি তোমরা পারো কিনা। পিপল শুড রেসপেক্ট অ্যান আছে, হ্যাঁ, অ্যান্ড ড্যাশ ম্যান। ওকে, এটা কি হবে ভাবো। এই উত্তরটা তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য ভাই টাইম দিলাম মাত্র 30 সেকেন্ডস। একটু ক্রিটিক্যালি ভাবো। তাহলে উই শুড রেসপেক্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল বলতে বলছে, তার মানে এখানে কিন্তু অনেক অ্যাডজেক্টিভ দেওয়া যায়, এক্সিলেন্ট, অনেক কিছু দেওয়া যায়, বাট অ্যান্সারটা এমন হবে যে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, বাট এটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে তারপর অ্যাডজেক্টিভ হয়েছে। সকল অ্যাডজেক্টিভ এখানে বসানো যাবে না। বলো, তোমাদের অ্যান্সার চাই। হ্যাঁ, তোমাদের অ্যান্সার চাচ্ছি, বলো। এডুকেটেড, রাইট, গুড। অনার্ড, অনার থেকে অনার্ড, অথবা এখানে কি হতে পারে? দুইটা ওয়ার্ড। দেখো এখানে 3টা ওয়ার্ড লিখি, 2টা ওয়ার্ড অ্যান্সার হবে, একটা ভুল হবে। তাহলে এডুকেট থেকে আসে কি? এডুকেটেড, রাইট, এডুকেট, এখান থেকে কি আসছে? এডুকেটেড, রাইট। তাহলে V3 ফর্ম আছে, অ্যান্সার রাইট। অনার যদি দেই তাও রাইট, কারণ অনার হচ্ছে একটা ভার্ব, ভার্ব থেকে আসছে। কিন্তু আমরা যদি এখানে অ্যান্সার দিই যে, ধরো দিলাম যে আমি রেসপেক্টেড, তাহলে কি অ্যান্সার হবে? বলো তো ভাইকে, হবে? ভাবো, একটু চিন্তা করো। হ্যাঁ, একটু চিন্তা করো তো, নিজেকে একটু প্রশ্ন করো তো, এই 3টা অপশনের মধ্যে কোনটা ভুল? একটা অপশনই ভুল, বাট হুইচ ওয়ান ইজ রং? বলো, এই 3টা অপশনের মধ্যে একটা অপশন ভুল, বাট হুইচ ওয়ান ইজ দ্য রং? কোন অপশনটা ভুল আছে? চিন্তা করো, কোনটা ভুল আছে বলো তো ভাইকে। শুধু এই উত্তরটাই দাও যে কোনটা ভুল আছে। পিপল শুড রেসপেক্ট অ্যান এডুকেটেড ম্যান, অনার্ড ম্যান, রেসপেক্টেড ম্যান, কোনটা ভুল দেওয়া আছে? কয় নাম্বার উত্তরটা ভুল বলো? এই যে তিথি বলছে না, ভাওয়েল হইতে হবে, রাইট, গুড। রেসপেক্টেড, কারণ কি এখানে এন দেওয়া আছে না, তাহলে এন মানে কি আমার ভাওয়েল সাউন্ড লাগবে। তাহলে ই হচ্ছে ভাওয়েল সাউন্ড, আবার অনার মধ্যে এইচ তো নাই না, এইচ এ সাউন্ড নাই, তাহলে ও হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে এই যে রেসপেক্টেড আর র, র হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের জন্য এটা কি হবে? এটা কাটা পড়বে। তাহলে উত্তর এটা সঠিক, এটা সঠিক, এটা ভুল। শেষ, তোমরা বেসিক সহ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট আলোচনা আমরা একটু আসি, আমাদের সর্বশেষ সম্ভবত আজকের আমাদের প্রিমোডিফায়ার, আমাদের লাস্ট আলোচনা। হ্যাঁ, আর একটা টপিক আছে, কি নাউন অ্যাডজেক্টিভ অথবা শুধু নাউন। খেয়াল করো কি বলছে। নাউন অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি জানো? তোমাকে বুঝাই ভাই, বুঝাই। হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা চিন্তা করো। নাউন অ্যাডজেক্টিভ পরীক্ষা এরকম থাকবে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো অথবা শুধু নাউন, এরকম থাকবে। হ্যাঁ, যে নাউন বসিয়ে প্রিমোডিফাই করো। জিনিসটা কেমন চিন্তা করো তো। ধরো আমি বললাম যে যে আমি বললাম হি ইজ আ ড্যাশ স্টুডেন্ট। ওকে, একটা। অথবা বললাম যে উই লাভ ড্যাশ ক্লাস। ওকে, আচ্ছা, এই জায়গাটা একটু বোঝো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে বোঝো কি বলছে। তাহলে চিন্তা করো কি বলছে আমাকে। বলছে নাউন অ্যাডজেক্টিভ বসাও অথবা নাউন বসাও। আচ্ছা, এখানে স্টুডেন্টটা কি বলতো? এই যে স্টুডেন্ট ওয়ার্ডটা, সেটা কি? সে হচ্ছে একটা নাউন, রাইট, সে কি একটা নাউন। আমরা এখানে ক্লাস ওয়ার্ডটাও কি? ক্লাস ওয়ার্ডটাও কি একটা নাউন। তাহলে আমরা তো জানি যে একটা নাউনকে মডিফাই করতে কে বসতে পারে? নাউনকে কে মডিফাই করে মনে আছে তোমাদের? একটা নাউনকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভ,
নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে অবশ্যই একটা কি লিখতে পারি? উই লাভ বিউটিফুল ক্লাস দিতে পারি। তারপর হচ্ছে হি ইজ আ স্মার্ট স্টুডেন্ট বলতে পারি, রাইট? কিন্তু আমাকে বলছে তুমি এমন একটা ওয়ার্ড ইউজ করবা যেটা নাউন, দেখতে নাউন, তবে কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। তার এর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝছো? আচ্ছা, তাহলে কি লিখতে পারে? উই লাভ, ধর আমি বললাম যে ম্যাথ ক্লাস, ওকে, উই লাভ ম্যাথ ক্লাস। তাহলে এখানে ম্যাথ কিন্তু নিজে একটা নাউন, কিন্তু যখন মনে রাখবা দুইটা নাউন যখন একসাথে বসে তখন শেষেরটা নাউন হয় আর এই শুরুরটা বা প্রথমটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? যখন দুইটা নাউন পাশাপাশি বসতেছে তখন দ্বিতীয়টা হচ্ছে নাউন আর প্রথমটা ওই নাউনের মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করে। বুঝছো? তাহলে এখানে কি বসাবো? আমরা এখানে নাউনই বসাবো, তবে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। হি ইজ আ কলেজ স্টুডেন্ট, সে একজন কলেজ শিক্ষার্থী। তাহলে স্টুডেন্ট শব্দটা হচ্ছে এখানে কি? নাউন। আর এখানে কলেজ ওয়ার্ডটা কি? এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। আমরা কি বুঝলাম বলো তো ভাইকে? না, ম্যারিটোরিয়াস দিলে হবে না। এখানে ম্যারিটোরিয়াস দিলে হবে না। একজন বলছে ম্যারিটোরিয়াস না, কারণ আমাকে কি বলছে? নাউন অ্যাডজেক্টিভ দিতে বলছে। তার মানে এখানে শুধু অ্যাডজেক্টিভ বসাইতে পারবো না, এখানে বসাইতে হবে নাউন, যে কিনা ভিতরে ভিতরে অ্যাডজেক্টিভে কাজ করে। বাট এখানে বসাবো আমি নাউন। বুঝছো? তাহলে এখানে কিন্তু ম্যারিটোরিয়াস, ব্রিলিয়েন্ট এগুলো দিলে হবে না উত্তর। আচ্ছা, তাহলে এই জায়গায় আসো তো এবার উত্তরগুলো। রানা ইজ আ ড্যাশ স্টুডেন্ট। তাহলে কি বলছে দেখো তো? প্রি ইউজ আর নাউন, তোমাকে নাউন বসাইতে বলছে ওই নাউনকে মডিফাই করার জন্য। তাহলে কি হবে? রানা ইজ আ কলেজ স্টুডেন্ট দিতে পারো তুমি, তাই? অথবা ভার্সিটি স্টুডেন্ট, অথবা স্কুল স্টুডেন্ট। আচ্ছা, আবার হতে পারে স্টুডেন্টস লাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অফ দেয়ার, শিক্ষার্থীরা পছন্দ করে তাদের ড্যাশ শিক্ষকের ক্লাসে বসতে বা ড্যাশ শিক্ষকের ক্লাসে উপস্থিত হতে। তাহলে এখানে টিচার ওয়ার্ডটা কি? টিচার কিন্তু নিজে একটা নাউন। দেখো এই ওয়ার্ডটা কি? এটা একটা নাউন। তাহলে এই নাউনকে আবার নাউন দিয়ে মডিফাই করতে হবে। তাহলে কি হবে এখানে? আমি বললাম যে এখানে ইংলিশ টিচার বা ম্যাথ টিচার, ওকে। তাহলে আমি যদি ইংলিশ দিই তাহলে কি হবে? তাহলে খেয়াল করো, ইংলিশ ওয়ার্ডটা নিজে কি? নিজে একটা নাউন, তবে এখানে কাজ করছে কি হিসেবে? এখানে কাজ করছে সে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। বুঝছো বলতো ভাইকে? ক্লিয়ার হয়েছে কি না? ভাইকে বলো। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। হ্যাঁ, আর তোমরা যারা 25 ব্যাচের রয়েছো বা 26 ব্যাচের, তোমাদের যদি ইংলিশ নিয়ে খুব বেশি প্রবলেম থাকে, তোমাদের জন্য কিন্তু মানিক ভাইয়ের একদম পুরো প্রিমিয়াম একটা কোর্স চলতেছে, ইংলিশ উইনার 4.0। সেটাতে প্রায় 55টা ক্লাসের মাধ্যমে আমরা পুরো পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করছি। ঠিক আছে? সো তোমরা যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ, ইংলিশ নিয়ে মনে হচ্ছে ইংলিশ আটকায় যাবো, হয়তো বাকি সবগুলোই পড়া হচ্ছে ইংলিশে। এরকম যদি ধরে ধরে ভাইয়ার মতো প্রত্যেকটা টপিক বুঝাই দিত, ফার্স্ট পেপার প্যাসেজগুলো ধরে ধরে বুঝাই দিত, এমসিকিউ সলভ করে দিত, একাডেমিক লেভেলে এমসিকিউ, অ্যাডমিশন লেভেলে এমসিকিউ। ধরো আমাদের ফার্স্ট পেপার ক্লাসগুলো কেমন হয়? পুরো প্যাসেজটাকে একদম বিশ্লেষণ করা হয়, ভেঙে 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 চুরো পুরোটা। তারপর সেটা একাডেমিক এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, রিয়ারেঞ্জ, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলো ক্লাসের মধ্যেই সলভ করে ফেলা হয়। তাহলে স্টুডেন্ট দ্বারা প্যারা হয় না। আবার সেকেন্ড পেপার গ্রামার ক্লাসগুলো 3টা 4টা করে পার্টে ভাগ করি, অর্থাৎ প্রি মডিফায়ার একটা, পোস্ট মডিফায়ার একটা, তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস একটা, তারপর হচ্ছে বিগত বছর প্রশ্ন সমাধান ক্লাস একটা। সো এরকম করে প্রতিটা জিনিসকে শেষ করা হচ্ছে। তোমরা চাইলে ওই ক্লাসটাতে যুক্ত হতে পারো, এইচএসসি 25 অথবা 26 ব্যাচ। ঠিক আছে? তাহলে কি বুঝছো তোমরা? ভাইকে জানাও তো আজকের ক্লাসটা। তাহলে ইংলিশের জন্য যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমি প্রেফার করবো ইংলিশ উইনার 4.0 কোর্সটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। ঠিক আছে? তোমরা আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে ক্লাসটা, কোর্সটা। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ক্লাস কেমন হয়েছে তোমরা অবশ্যই এসিপির যে গ্রুপটা রয়েছে তোমরা ক্লাসের নোট এবং তোমাদের মতামত জানাবা, যেটা আমাকে ইন্সপায়ার করে। তোমাদের কথা শুনলে ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন হচ্ছে, বা ক্লাস কতটুকু বুঝতে পারতেছো, বা আসলে তোমরা যেরকম এক্সপেক্ট করছিলাম একজন ভাইয়ার থেকে ইংলিশ আমাকে এভাবে ধরে ধরে বোঝাবে, বা এরকম বেসিক সহ বোঝাবে, ক্লাসে প্রশ্ন করবে, ক্লাসে উত্তর দিবে, তারপর হচ্ছে কোনটা ভুল, এটা কেন ভুল, এটা সঠিক কেন সঠিক, এ হইলে কেন ভুল হইলো, এন হইলে কেন সঠিক হইলো, কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট, চার্ট করে সবকিছু ক্লাসে বুঝাই দিবে। এরকম যদি এমন হয় যে আমি এরকমটাই প্রত্যাশা করছিলাম, এমনটাই ভাই আমাকে দিছে, যদি হয় তাহলে তোমার মতামত, তোমার ক্লাসের নোটগুলো অবশ্যই আমাদের এসিপি গ্রুপের মধ্যে শেয়ার করে দিবে। ঠিক আছে? আর যদি ইংলিশ নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে, ইংলিশে যদি একদম বেসিক থেকে শিখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রেফার করবো হচ্ছে ইংলিশ ইন 4.0 কোর্সটাতে এনরোল করে ফেলার জন্য দ্রুত। তাহলে তোমরা
এই টপিকের এক্সাম দিব হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টায়, ঠিক আছে? এই টপিকে আগামীকাল সন্ধ্যা 6টায় তোমরা এক্সাম দিয়ে ফেলবা। ওকে, আর অবশ্যই এক্সামে যে টপার হবা, টপারদের জন্য আমরা গিফটের ব্যবস্থা রাখছি, সেখানে তোমরা টি শার্ট পাবা এবং আমাদের ডায়েরি তোমাদের একদম তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে তোমাদের বাড়িতে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। ওকে, তাহলে ভাই একটা ছবি তুলে রাখো তোমরা, কারণ হচ্ছে আমরা এরকম ক্লাসের পরে আমরা একটা মানে সুন্দরভাবে ছবি রাখি যে তোমরা এটা পোস্ট করতে পারো, ঠিক আছে? ওকে, তো আজকে ক্লাস কেমন লাগলো আমরা একটা সাইড রেখে। ওকে, তাহলে ভাইয়ের সাথে কিন্তু সেরা প্রিপারেশন হবে, ইংলিশ নিয়ে কোনো ভয় থাকতে দিব না ভাইয়া। মানিক ভাইয়া তোমাদেরকে ইংলিশের সম্পূর্ণ জিনিসটাকে গুছিয়ে শেষ করে দিব। সো নো ওয়ারিজ অ্যাবাউট ইংলিশ।